আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। ঘটনাটির সময়কাল 1975 কি 76 সাল। আর ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার বাড়ি ওই হাসনাবাদে, তার নাম হচ্ছে নিরাপদ। এই নিরাপদ বাবু উনি পেশায় ছিলেন একজন নৌকা চালক, মানে বোটম্যান। তবে উনি বোটম্যান বলতে এমন বোটম্যান ছিল না যে মানুষ ওই যে খেয়া ঘাটে মানে মানুষ পারাপার করে না, এমনটা নয়। উনি নৌকায় মালামাল টানতেন। ওনার নৌকাটি আকারে বেশ বড় ছিল। আগে কি হতো, মানে বর্ষাকালে এই নৌপথেই মালামাল, বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে সড়ক পথে খুব মানে যাওয়াটা অনেক কঠিন, দুর্গম আছে না, এখনো তো গ্রাম অঞ্চলে অনেক জায়গা আছে যেখানে সড়ক পথে যাওয়াটা অনেক কঠিন হয়। আমি তো এই মুহূর্তে সুনামগঞ্জ আছি। সুনামগঞ্জে হাওড় এলাকাগুলোতে সড়ক পথে মালামাল বহন করা বা এমনিতেও যাওয়া অনেক কঠিন। সেখানে নৌকা বা ট্রলার এগুলোই সবচেয়ে ভালো মাধ্যম যাওয়ার জন্য। ঠিক তেমনি এখনো কিন্তু অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে নৌকাতে যাওয়াটা অনেক সহজ। উনি যেহেতু ওই সময়ে প্রত্যন্ত অঞ্চলগুলোতে মালামাল পৌঁছে দেওয়ার কাজটি করতেন নৌকায়, ওনার নৌকায় উনি সহ আরো 2 জন ব্যক্তি ছিলেন, মানে তার সহকর্মী এবং তার স্টাফ। নৌকাটি আসলে গুণ টানা নৌকা। আমরা যে বলি না গুণ টানা নৌকায় যে একজন মানে একটা দড়ি নিয়ে টানতে থাকে, পাড়ে দাঁড়িয়ে টানতে থাকে এবং নৌকাটা এগিয়ে যেতে থাকে। নৌকাটি আসলে এরকম নৌকা ছিল। আবার পালতোলা, মানে ওটার সাথে কয়েকটা বিষয় যুক্ত ছিল। এক হলো পালতোলা, আবার গুণ টেনেও নিয়ে যাওয়া যায়, আবার নৌকা বৈঠা দিয়ে বেয়েও নেওয়া যায়। যদি স্রোতের অনুকূলে থাকে তাহলে মোটামুটি নৌকা খুব ভালো চলতে থাকে। এখন যেখানে যেই পরিবেশ আর কি, সেই পরিবেশ অনুযায়ী নৌকাটা সেভাবে তারা ব্যবহার করে চালাতেন। সেটা কোনো যন্ত্রচালিত নৌকা ছিল না, একটা ম্যানুয়াল নৌকা ছিল আর কি। যাই হোক, উনি আশেপাশ এলাকাগুলোতে মালামাল সরবরাহ করতেন, এভাবে চলে যাচ্ছিল তার। একবার কি হলো, ওনাদের যেই জায়গা মানে হাসনাবাদ, সেখান থেকে অনেক দূরে সুন্দরবনের কাছাকাছি একটা জায়গা হেমনগর ঘাট। এই হেমনগর ঘাটে কিছু মালামাল পৌঁছে দেওয়ার অর্ডার আসে। ওই সময়ে ওই নৌকাতে হেমনগর ঘাট পর্যন্ত পৌঁছতে প্রায় 5 দিন সময় লেগে যেত। 5 দিন কিন্তু কম সময় নয়। আর হোসনাবাদ থেকে যেখান দিয়ে যেতে হতো সেই যেই নদীটা, এই নদীটার নাম হচ্ছে ইসামতি নদী। এটি হোসনাবাদ থেকে বিভিন্ন জায়গা দিয়ে বের হয়ে ভিন্ন নামে আবার বের হয়ে এটি হেমনগর ঘাটের ওদিকে চলে গেছে এবং যাওয়ার সময় সুন্দরবনের কিছু এরিয়া পার হয়ে সেটা যেতে হয়। এখন যেহেতু 5 দিনের একটি পথ, এটি কিন্তু কম না, কিন্তু অনেক অনেক পথ, কিন্তু দূরত্ব কিন্তু 45 থেকে 50 কিলোমিটারের মতো। যদিও বা বর্তমান সময়ে নৌকায়, ইঞ্জিন চালিত নৌকায় 45 থেকে 50 কিলোমিটার কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু ওই সময় কিন্তু আসলে অনেক সময় লাগতো। কারণ ওইভাবে ম্যানুয়ালি এটা যেতে হবে, সন্ধ্যার পরে নৌকা চালানো যায় না, এই রকম বিভিন্ন রকম সমস্যা ছিল, যার কারণে দিনের আলো যতটুকু চালানো যায়। ওনারা এই অর্ডারটা প্রথমে নিলেন, এই কারণে নিলেন কারণ এই অর্ডারটা পাওয়ার কারণে দেখা যেত যে ওনাদের বেশ একটা প্রফিট হতো। কিন্তু নিরাপদ বাবুর পরিবার থেকে বারবার নিষেধ করছিল যে না, এত দূরের পথ যেতে 5 দিন আবার আসতে 5 দিন, মানে 10 দিন। আর ওনার পরিবারে কর্মক্ষম উনি একজন মাত্র পুরুষ মানুষ ছিলেন, ছোট ছোট বাচ্চা ছিল। এখন একটা পরিবারের কর্তা 10 দিন বাড়িতে থাকবে না, স্বাভাবিকভাবেই কিন্তু পরিবারের সদস্যদের একটু দুশ্চিন্তা তো হবেই। ওনার ওয়াইফ রাজি হচ্ছিলেন না, কিন্তু তারপরেও ওনার ওয়াইফকে বুঝালেন যে 5 দিনে আমার যতটুকু ইনকাম হবে প্রায় 15 দিনের ইনকাম হবে আমার, তাহলে জিনিসটা আমরা তো ক্যান্সেল করতে পারি না, এই অর্ডারটা আমাদেরকে ধরে রাখতে হবে। যাই হোক, ওনার ওয়াইফকে উনি বোঝান, ওনার ওয়াইফ রাজি হন, ওনার প্রস্তুতি নিতে থাকেন। কিন্তু কি হয়, ওনাদের এক নিকট আত্মীয়, মানে এই নিরাপদ বাবুর এক নিকট আত্মীয় মারা যাওয়ার কারণে ওনাদের যাত্রা 2 দিন ডিলে হয়ে যায়। একজন আত্মীয় মারা গেছে, তার সৎকার করতে হবে,
তারপর তাদেরকে সান্ত্বনা দিতে হবে, সেখানে যেতে হবে, আবার আসতে হবে বাড়িতে, মানে তারপরে আবার মাল লোড দিতে হবে নৌকায়, সবকিছু মিলিয়ে 2 দিন ডিলে হয়ে যায়। নৌকায় যখন মাল লোড হচ্ছিল তখন যারা লোড করছিল, যে সমস্ত শ্রমিকরা, তারা নিরাপদবাবুর কাছে জিজ্ঞেস করলেন যে এই মালামাল কোথায় যাবে। তখন নিরাপদবাবু বললেন যে হেমনগর ঘাট যাবে। তখন বলছেন যে হেমনগর ঘাট যাবা, তো ওই দিকে যাওয়ার পথে কিন্তু 2টো জায়গা আছে, এই জায়গা কিন্তু ভালো না, ওই জায়গায় দোষ আছে, সাবধানে যেও কিন্তু। তখন বলে 2টো জায়গা কোন জায়গা, নাম কি? ওনারা ওইভাবে নামটা বলতে পারেননি, বলেছে যে তুমি খোঁজ খবর নিয়ে যেও। আসলে নিরাপদবাবু উনি এগুলোতে গুরুত্ব দেননি। একে তো এই অর্ডারটা ওনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, ভালো একটা ইনকাম হতো, আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু রাতের বেলা চলাফেরা করেন, এই সমস্ত টুকটাক ভয় ভীতির ঘটনা হর হামেশাই ঘটতে পারে, এই ধরনের মানসিক একটা প্রস্তুতি তাদের থাকে। সুতরাং সে আসলে এই বিষয় নিয়ে খুব একটা গুরুত্বই দেয়নি। নৌকাতে শুটকি মাছ, শসা এবং মোটামুটি কিছু ধরনের সবজি জাতীয় জিনিস ছিল আর কি। এই মালামালগুলো পৌঁছে দিতে হবে। ওনারা রওনা শুরু করেন ফজরের আজানের পরপরই হাসনাবাদ থেকে। তো যাওয়া শুরু করেছেন, তো যাচ্ছেন সমস্যা হচ্ছে না। আর এই নৌকাগুলো তো আকার একটু বড় থাকে, নৌকার মধ্যেই রান্নার ব্যবস্থা, নৌকার মধ্যে ছোট একটা ওয়াশরুম রয়েছে, আপনারা কিন্তু এখনো দেখবেন যে ট্রলারে এরকম থাকে। এই কারণে নৌকার মধ্যে ঘুমানো, সবকিছু নৌকার মধ্যেই ব্যবস্থা রয়েছে। মোট লোক 3 জন নৌকাতে আছেন, নৌকা নিয়ে যাত্রা শুরু করেন। যেখানে খাবার ফুরিয়ে যায় সেখানে কাছাকাছি কোনো ঘাট থেকে আবার খাবার কিনে নেন, তো এইভাবে যাচ্ছিলেন। সময়টা ছিল এপ্রিল মাসের দিকে, যখন কালবৈশাখী ঝড়ের একটা সময় রয়েছে। যেহেতু সুন্দরবনের কাছাকাছি দিয়ে যেতে হবে, স্বাভাবিকভাবেই উপকূলীয় অঞ্চল। চতুর্থ দিন যখন তাদের আর 1 দিনের পথ বাকি আছে, তখন একটা জায়গায় চলে আসেন। ওই জায়গাতে আসার পরে স্থানীয় প্রশাসন থেকে বলা হয় যে নৌকা এখন এই ঘাট থেকে আর ছাড়া যাবে না, কারণ হচ্ছে ঝড়ের আভাস পাওয়া গেছে, এই কারণে নৌকা ছাড়া যাবে না। কিন্তু ওনাদের তো যাওয়াটা খুব জরুরি ছিল। এখন ওনারা কি করবেন? বলা হচ্ছে যে রাতে তো যাওয়া যাবেই না কোনোভাবে, দিনের বেলা যদি আবার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে। ওনারা আবার কি করতেন, রাতের বেলাও কিন্তু নৌকা চেষ্টা করতেন নৌকা নিয়ে যাতে একটু পথ এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু রাতের বেলা যাওয়াটা একটু টাফ থাকে, যদি বাতাস অনুকূলে থাকে তাহলে পাল তুলে নৌকাটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। যেহেতু নৌকা লোডেড, নৌকা বৈঠা বেয়ে কিন্তু সেটা সামনের দিকে এগিয়ে নেওয়া বেশ কঠিন হয়ে যায়। দেখ, ওনারা যে কাজটি করেন সেটি হচ্ছে এই নৌকাটি ঘাট থেকে সরিয়ে এনে এমন একটা জায়গায় রাখেন। ওনারা দেখতে পান যে ওই নদীর ওই জায়গা থেকে ছোট্ট একটা খালের মতো চলে গেছে, ওই খালের 2 পাশে বড় বড় জঙ্গল রয়েছে, গাছগাছালি আছে, জঙ্গল রয়েছে। উনি চিন্তা করলেন নৌকা যদি ঘাটে বাঁধা থাকে এবং বড় ধরনের ঝড় আসে তাহলে নৌকার ক্ষতি হতে পারে। যদি এই খালের মধ্যে নৌকাটি ঢুকিয়ে দেই, আশপাশ তো গাছে পরিপূর্ণ, তাহলে বাতাস হলেও ওই গাছে লেগে যাবে, নৌকার গায়ে বাতাস ওইভাবে লাগবে না এবং নৌকার কোনো ক্ষতি হবে না। এই চিন্তা করে ওনারা যেটা করেন, বিশেষ করে নিরাপদ বাবুর নির্দেশনায় অন্য 2 জন নৌকাটি নিয়ে যান ওই খালের মধ্যে। তো ওনারা যখন নিয়ে যান তখন সন্ধ্যা হয়ে গেছে, আশেপাশের লোকজন তেমন ছিল না। কয়েকজন যদিও বলছিল যে তোমরা নৌকা কোথায় নিয়ে যাও, ওনারা বলেন যে ওই যে খালের ওদিকে নিয়ে যাই। বলে না, ওইদিকে নিও না, জায়গাটা ভালো না। কিন্তু ওনারা আসলে ভ্রুক্ষেপ করেননি। আর যেহেতু কয়েকজন বলেছিল, ওনারা ভ্রুক্ষেপ করেননি, তারাও আসলে বিষয়টা নিয়ে আর কোনো মাথা ঘামাননি, ওইভাবে জোর করেননি। ওনারা নৌকা ওই খালের মধ্যে নিয়ে যান এবং একটা জায়গায় গিয়ে একটা গাছের সঙ্গে দড়ি দিয়ে নৌকাটা বেঁধে রাখেন। যেহেতু দুপাশে গাছের সারি, জঙ্গলের মতো, বেশ ঘন জঙ্গল আর কি, সুতরাং ঝড় হলেও কোনো সমস্যা হবে না। ওনারা নৌকার মধ্যে ঢুকে পড়েন। আর নৌকার মধ্যে তো আপনারা জানেন যে ওই টাইপের বড় নৌকাগুলোতে একটা কেবিনের মতো থাকে, শোয়ার জায়গা রয়েছে।
তো ওনারা রাতের বেলা সন্ধ্যার পর পরই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। রাত আনুমানিক 11টা 11:30 বাজে। হঠাৎ করে ওনাদের মধ্যে একজনের ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে যাওয়ার কারণ হচ্ছে ওনার কাছে মনে হয়েছে হঠাৎ করে নৌকা দুলে উঠেছে। মনে হচ্ছে যে কেউ ওই নৌকা ধরে নাড়াচ্ছে, একবার ডান পাশে মানে হেলানোর চেষ্টা করছে, আবার বাম পাশে হেলানোর চেষ্টা করছে, এরকমটা। প্রথমে উনি ভেবেছিলেন যেহেতু ঝড় হওয়ার কথা রয়েছে, মনে হয় ঝড় হচ্ছে এবং ঝড়ের কারণে নৌকাটা এইভাবে দুলছে। কিন্তু যেহেতু ওনারা এক্সপার্ট বোটম্যান ছিলেন, কোনটা ঝড়ের দুলুনি আর কোনটা মানুষের দুলুনি এটা ওনারা টের পেতেন। তো ওনার কাছে মনে হয়েছে যে এটি বাতাসের কারণে দুলছে না, এটি অন্য কোনো কারণে দুলছে। উনি বিষয়টি পরখ করার জন্য যে আসলে কি কারণে দুলছে, উনি নৌকার ভেতর থেকে একটু বাইরে উকি দেন। উকি দিয়ে দেখেন যে না, বাইরে তো কোনো বাতাস দেখা যায়, বাতাসের কোনো শব্দ শোনা যায় না, বা গাছপালাও সেভাবে নড়ছে না, হালকা নড়ছে, কিন্তু নৌকা এইভাবে দুলছে কেন? উনি চিন্তা করেন যে ঢেউয়ের কারণে এরকম হচ্ছে কি। উনি ঢেউয়ের দিকেও তাকান, অন্ধকারেও বুঝতে পারেন যে ওই খালের মধ্যে ওই রকম ঢেউও নেই, কিন্তু নৌকা ওইভাবে তুলছে। উনি একটু ভয় পান। ভয় পাওয়ার পরে একটু ভেতরে চলে আসেন, আবারও ভেতরে এসে সাথে থাকা অন্য দুইজনকে ডেকে তোলেন। ওনারা জিজ্ঞেস করেন কি হয়েছে? বলে এই যে দেখো নৌকা দুলছে। তখন বলে বাতাসের কারণে তো নৌকা দুলতে পারে। তখন বলে না, আমি দেখেছি বাতাস নাই বাইরে। বলে তাহলে স্রোতের কারণে হতে পারে, ঢেউয়ের কারণে? বলে না, ওরকম ঢেউও নাই। তখন দুইজনই বাইরে বের হয়ে, আর অন্য দুইজন, মোট তিনজনই বাইরে আবার বের হয়ে এসে দেখে হ্যাঁ কথা সত্য, নৌকা দুলছে। মনে হচ্ছে কোনো মানুষ দোলাচ্ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। যেহেতু নিরাপদবাবুর সাথে থাকা দুজন ব্যক্তি তারা ভয় পাচ্ছিলেন, তো নিরাপদবাবু উনি দুইজনকে আশ্বস্ত করেন, আরে ভয় কিসের, আমরা তিনজন মানুষ আছি, এরপরে যদি ভয় পাই তাহলে তো যারা ভয় দেখাচ্ছে ওরা তো আরো সুযোগ পাবে, ভয় কিছু নাই, চল নৌকার ভিতরে চল। ওনারা নৌকার ভিতরে আবার তিনজন ঢুকে যান, আবার ঘুমানোর চেষ্টা করেন। হঠাৎ করে একটি শব্দ পান, মনে হলো নৌকার মাথার দিকে লাফ দিয়ে কোনো কিছু উঠেছে, ভারী কিছু। তখন নিরাপদবাবু উনি নৌকার যে জানালা থাকে, জানালাটা একটু ফাঁকা করে সামনের দিকে তাকান, দেখেন কালো কিছু একটা ছায়ামূর্তি নৌকার উপরে হাঁটাহাঁটি করছে। তিনি চিন্তা করেন কি এইটা, একে মানুষ না অন্য কিছু, না কোনো প্রাণী। তখন তিনি নৌকার বাইরে বের হন না, কিন্তু নৌকার ভেতর থেকেই, নৌকার তো বিভিন্ন জায়গায় ফুটো রয়েছে, সেখান দিয়ে দেখার চেষ্টা করছেন। তিনি দেখতে পান বড় আকৃতির একটি কালো বিড়াল। এই বিড়ালটি ওই নৌকায় যে মালামালগুলো আছে সেগুলো দেখছে কোথায় কি আছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ওই নৌকাতে অন্যান্য মালামালের সাথে অনেক শুটকি মাছ ছিল। শুটকি মাছগুলো বিভিন্ন ঝুড়ির মধ্যে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় রেখে দেওয়া হয়েছিল। তো বিড়াল কি করছে, ওই মাছের যেই ঝুড়িগুলো সেই জায়গাগুলো বারবার শুকছে এবং চেষ্টা করছে সেখান থেকে কিছু বের করার জন্য, কিন্তু পারছে না। এরপরে কি হলো যে ওই বিড়ালটি একই রকম ভাবে যেভাবে উঠে এসেছিল সেভাবে লাফ দিয়ে আবার ওই ঝোপের মধ্যে নেমে চলে যায় এবং অদৃশ্য হয়ে যায়। যখন বিড়ালটি লাফ দিয়ে নামে তখন নৌকাটি বেশ জোরে দুলে ওঠে। আসলে কোনো একটা মানুষও যদি লাফ দিয়ে নামে তাহলে নৌকা এইভাবে, এত বড় একটা লোড নৌকা দুলে ওঠার কথা নয়, কিন্তু নৌকাটি দুলে ওঠে। নিরাপদবাবু বিষয়টি দেখেন, কিন্তু নৌকার অন্য সদস্যদের কাছে বিষয়টি শেয়ার করেন না। বিষয়টি শুধু বিড়াল বলে চালিয়ে দেন। এটা যে প্যারানরমাল কিছু হতে পারে এমন কিছু আঁচ অন্যদেরকে করতে দেননি, তাহলে ওনারাও ভয় পাবেন। ওনারা যেটি করেন যে ওনারা সিদ্ধান্ত নেন যে রাতের বেলা ওনারা ঘুমাবেন না। ওনাদের কাছে মোমবাতি ছিল, মোমবাতি জ্বালিয়ে তিনজন গল্প করে কাটিয়ে দেবেন। ওনারা যখনই মোমবাতি ধরাচ্ছেন
তখনই মনে হচ্ছে কেউ ফু দিয়ে ওই মোমবাতিটি নিভিয়ে দিয়েছে। কিন্তু নৌকার চারদিক থেকে তো বন্ধ করা ছিল, ভেতরে কিন্তু বাতাস আসছে না। আর বাতাসে যদি বন্ধও হয় তাহলে কিন্তু একটু নিবু নিবু হবে, তারপর বন্ধ হবে। যদি দমকা বাতাসে হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু মনে হচ্ছে কেউ কাছে থেকে ফু দিয়ে বারবার ওই মোমবাতিটি নিভিয়ে দিচ্ছে। তখন ওনারা খুব ভয় পাচ্ছিলেন, তারপরও ওনারা ঈশ্বরের নাম জপছিলেন। এইভাবেই ওনারা রাত পার করে দেন। পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি, মানে ওই রাত্রে। সকালবেলা যখন ওনারা নৌকা থেকে বাইরে বের হন, তখন ওনারা দেখতে পান যে নৌকার সামনে এবং পেছনে দুই জায়গাতেই গাছ পড়ে রয়েছে। এখন নৌকা বের করবে কিভাবে তারা? ওনারা চিন্তা করলেন যে স্থানীয় কিছু মানুষের সাহায্য সহযোগিতা নেই, তাছাড়া তো এই গাছগুলো সরানো সম্ভব নয়। তো ওনারা কিছুটা দূরে গিয়ে কিছু মানুষদেরকে ডাকেন। তখন ওই মানুষগুলো জিজ্ঞেস করেন, তোমাদের নৌকা কোথায় ছিল? বলে, এই যে এই খালের মধ্যে যে দুই পাশে ঝোপঝাড় রয়েছে সেখানে ছিল। বলে, বলো কি, আমরা তো দিনের বেলায় সেখানে যাই না। ওই জায়গা তো খুব ভয়ানক একটি জায়গা, তোমরা সারা রাত ওইখানে ছিলা? তোমাদের সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেনি? তখন ওনারা আসলে ওইভাবে স্বীকার করেন না যে না, আমাদের সাথে কিছু ঘটেনি। বলে, ওই জায়গাটা তো খুব ভয়ঙ্কর। কারণ হচ্ছে ওই জায়গাতে মানুষদেরকে কবর দেয়া হয়, আর কবরটা হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে দেয়া হয়। অনেক সময় দেখা যায় অনেক গরিব মানুষ যাদের কাঠ কিনে একটি মৃতদেহ দাহ করার মতো সামর্থ্য নেই, তারা অনেক সময় তাদের প্রিয়জনকে ওই জঙ্গলের ওইখানে এসে দাফন করে চলে যান। আবার অনেক ছোট বাচ্চাদেরকে কিন্তু দাহ করা হয় না, তাদেরকে কবর দেয়া হয়। ওই জঙ্গলের ওখানে এসে তারা কবর দিয়ে যান। আর বিভিন্ন সময় ওই দিক দিয়ে যাওয়ার সময় মানুষ ভয় পেয়েছে, এই জন্য ওই দিক দিয়ে মানুষ যায় না। তখন স্থানীয় লোকদের কাছ থেকে তারা ঘটনা শুনে গত রাত্রের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সত্যতা তারা বুঝতে পারেন। কিন্তু তারা বিষয়টি প্রথমে স্বীকার করে না। তখন তারা বলে যে সামনে পেছনে তো গাছ পড়েছে, আপনারা একটু সহযোগিতা করুন যাতে আমরা নৌকাটি বের করতে পারি। কিন্তু স্থানীয় মানুষরা আসলে তারাও ব্যস্ত ছিল, সবাই খেটে খাওয়া মানুষ, তারা ওইভাবে আগ্রহী হয়নি। তখন নিরাপদবাবু এবং সাথে দুইজন থাকা ওনারা চিন্তা করলেন যে তাহলে আমরাই চেষ্টা করি গাছগুলো সরানোর জন্য। কিন্তু এর মধ্যে একটা গাছ এত বড় ছিল যে ওটি না কেটে আসলে নৌকা বের করা খুবই কঠিন ব্যাপার। তারা সারাদিন চেষ্টা করে ছোটখাটো বেশ কিছু গাছ অপসারণ করতে পারলেও মেইন যে গাছটি, যেটি তাদের পথ আগলে দাঁড়িয়েছিল, মানে তাদের যাওয়ার জন্য যেই পথটি, সেই পথটির পথে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেটি তারা নড়াতে চড়াতে পারছিলেন না। তখন তারা সিদ্ধান্ত নেন, যেহেতু বিকাল হয়ে গেছে, আজকে আর সম্ভব হবে না, নৌকা বের করতে পারবো না, আজকে রাত্রেও আমাদেরকে এখানেই থাকতে হবে। এখন নিরাপদবাবুর সাথে অন্য যে দুজন ছিল, যে সহকর্মী, তারা এখানে কোনোভাবে রাত থাকতে রাজি না। তখন নিরাপদবাবু অভয় দিলেন যে আরে কিছু হবে না, ভয় নেই, আমরা তিনজন আছি না, আমরা ঈশ্বরের নাম নিব, সুতরাং ভয়ের কিছু নেই। যাই হোক, ওনারা রাত্রে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। শুয়ে পড়ার বেশ খানিকক্ষণ পর এদের মধ্যে একজন, তিনি বলেন যে ওয়াশরুমে যাব। এখন যদিও নৌকার মধ্যেই ওয়াশরুম রয়েছে, তখন তিনি বললেন যে না, আমি নৌকার ওয়াশরুমে যাব না, আমি নৌকা থেকে নেমে এই যে ঝোপের মধ্যে যাব। তখন অন্য দুজন নিষেধ করেন যে না, রাতের বেলা যাওয়াটা ঠিক হবে না। বলে, না, হাতে তো লাইট আছে, টর্চ লাইট আছে, সমস্যা কি, টর্চ লাইট নিয়ে যাব। তখন অন্য দুইজনের নিষেধ সত্ত্বেও একজন টর্চ লাইট নিয়ে ওই ঝোপের ইসে যান। তবে অন্য দুইজন জেগেছিলেন যে ও না আসা পর্যন্ত আমরা জেগে থাকবো, যদি বিপদ আপদ হয়। আর জিনভূত তো পরের কথা, এমনিতেও তো সাপ বা অন্যান্য পোকামাকড়ও তো তাকে ক্ষতি করতে পারে, এই জন্য তারা জেগে থাকবেন আর কি। তো এভাবে 5 মিনিট 10 মিনিট হয়ে যায়, ওনার কোনো সারা শব্দ পাওয়া যায় না।
যখন 15-20 মিনিট হয়ে গেছে তখন নিরাপদবাবু এবং তার সাথে থাকা আরেকজন সহকর্মী তার নাম ধরে ডাকাডাকি শুরু করেছে। একজন নৌকার এক মাথায় গিয়েছে আর আরেকজন নৌকার আর এক মাথায় গিয়েছে। দুইজন টর্চ লাইট হাতে নিয়ে ওই ঝোপের মধ্যে টর্চ লাইট মারছে এবং তার নাম ধরে ডাকছে, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে নিরাপদবাবু ওনার টর্চের আলোতে দেখেন যে ওনার যে সহকর্মী নৌকা থেকে নেমেছিল সে মানে মনে হচ্ছে সে একটা প্যান্ট পরা ছিল আর খালি গায়ে ছিল। তো অনেক সময় দেখা যায় যে কোনো একটা মানুষ যদি উপর হয়ে পড়ে থাকে, কেউ যদি পা ধরে টানতে টানতে তাকে নিয়ে যায় কেমন দেখা যায়, ঠিক তেমনই মনে হচ্ছিল। টর্চ লাইটের আলোতে দেখছিলেন যে ওনার ওই সহকর্মীকে সে উপর হয়ে পড়ে আছে এবং কিছু একটা পিছন থেকে টেনে আস্তে আস্তে জঙ্গলের ভেতর দিকে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে নিরাপদবাবু জোরে একটা চিৎকার করে ওঠেন এবং তার অন্য সহকর্মীকে ডাক দেন, বলে চল চল তাড়াতাড়ি চল, ও মনে হয় বিপদে পড়েছে। তখন তারা দুজন যান, গিয়ে একটা ভয়ানক দৃশ্য দেখেন ওনার ওই সহকর্মীর যেই মাথা এটি ওই মাটির মধ্যে ঢুকিয়ে রেখেছে গলা পর্যন্ত, এবং ওই লোকটি হাত পা ছটফট করছে, মানে নাড়াচাড়া মানে ছোড়াছড়ি করছে আর কি। তখন ওনারা দুইজন মিলে তাকে মাটির ভেতর থেকে তার মাথা টেনে বের করেন, আর একটু হলেই তিনি মারা যেতেন। যাই হোক, এই যাত্রায় তিনি প্রাণে রক্ষা পান। তাকে নৌকায় নিয়ে আসা হয়, দুইজন ধরাধরি করে নৌকায় নিয়ে আসেন। তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন বলে যে সে যখন ওয়াশরুম করা শেষে ফিরছিল তখন ভয়ঙ্কর একটি শব্দ শোনে। কেউ পেছন থেকে বলে ওঠে, তোরা এই জায়গায় কেন এসেছিস? প্রথম রাত ছিলি, কিছু ক্ষতি তো করিনি, আজকেও কেন থাকলি, কেন গেলি না? এই জায়গা আমাদের, এখানে কেউ আসবি না, সকলের আশা এখানে বারণ। তারপরে তার আর কিছু মনে নেই। ওনারা সারা রাত এবারও জেগে কাটান। পরের দিন সকালবেলা স্থানীয় মানুষদেরকে সব ঘটনা খুলে বলেন যে আমরা খুব বিশাল একটা বিপদে পড়েছি, আপনারা আমাদেরকে যদি সহযোগিতা না করেন তাহলে আমরা প্রাণ নিয়ে ফিরতে পারবো না এখান থেকে। ওনাদের এই বিপদের কথা শুনে স্থানীয় মানুষদের মনে দয়া হয় এবং তারা সকলে এগিয়ে আসেন। তারা ওই গাছটি ওইখান থেকে সকলে মিলে কেটে অপসারণ করেন, পথটি উন্মুক্ত করে দেন এবং নৌকা নিয়ে বের হন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে সুন্দরবনের কাছাকাছি তো জোয়ার ভাটা হয় নদীগুলোতে, তো চাইলেই কিন্তু মানে সবসময় নৌকা বের মানে করা সম্ভব হয় না, জোয়ার ভাটার সময়টা মিলিয়ে বের করতে হয়। যার কারণে ওনারা কিন্তু চেষ্টা করেছিলেন যে যাতে ভাটার সময় কাজ করবে, জোয়ারের সময় কাজটা স্থগিত থাকবে। তো ওইভাবে সময় মিলিয়ে মিলিয়ে করতে গিয়ে ওনারা একদিনে 3 জন মিলে কাজ শেষ করতে পারেননি। আর ওনাদের হাতে তো ওইরকম ইকুইপমেন্ট ছিল না, করাত ছিল না, দা ছিল না, যতটুকু ছিল সেগুলো দিয়ে করার চেষ্টা করেছেন। স্থানীয় মানুষদের কাছ থেকে টুকটাক সহযোগিতা নিয়েছিলেন, তারা ইকুইপমেন্টস দিয়ে হেল্প করেছিল কিন্তু মানে শ্রম দিয়ে হেল্প করেনি। যদিও পরের দিন মানে যেদিন দ্বিতীয় দিন যে বিপদ হয় তার পরের দিন সকলে মিলে হেল্প করেন এবং তাদের নৌকা বের হয়ে আসতে সহযোগিতা করেন। তারপরে হেমনগর ঘাটে তারা চলে যান, দ্রুত মাল আনলোড করে তারা আবার ফিরে আসেন। যখন ফিরে আসার পর প্রত্যেকেরই কিন্তু ভীষণ জ্বর হয়েছিল, তবে জ্বর ছাড়া তাদের আর কোনো সমস্যা হয়নি। সেবারের যাত্রায় তারা প্রাণে রক্ষা পেয়েছিলেন। আর পরবর্তীতে জানতে পেরেছিলেন ওনারা যখন ফিরে এসেছিলেন যে ওই যে নৌকাতে ওঠার সময় যে বলেছিল যে তোমরা যে এই পথ দিয়ে যাবা, এখানে কিন্তু 2টা খুব খারাপ জায়গা রয়েছে, দোষের জায়গা, মানুষ অনেকে ভয় পায়, বিপদে পড়ে। ওনারা এই একটা জায়গায় পড়ে গিয়েছিলেন। এই জায়গাটির নাম আমাকে সন্তু ঘোষ যতটুকু বলেছে, সেই জায়গাটির নাম উনি নিশ্চিত হতে পারেননি, তবে যতদূর নিশ্চিত হয়ে বলেছেন সেই জায়গাটির নাম হচ্ছে কুমারগঞ্জ। কুমারগঞ্জ নামক একটি জায়গা, সেখানে তারা এরকম একটা সমস্যার মধ্যে পড়েছিলেন। যাই হোক, এটি ছিল সন্তু ঘোষের পাঠানো প্রথম ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, অনেকদিন ধরে আপনাকে ঘটনাটা লিখে পাঠাতে চাচ্ছিলাম, কিন্তু কখনো কাউকে কোনো ভৌতিক ঘটনা লিখে পাঠানোর অভিজ্ঞতা নেই,
তাই লিখতে বেশ কষ্ট হচ্ছিল। আমার ইমেলটি সিলেক্ট হলে আমি অনেক খুশি হব। যেদিন এই ঘটনাটি ঘটে সে দিনটি আমার জন্য সবচাইতে ভয়ঙ্কর দিন ছিল। এটি আজ থেকে প্রায় 6 বছর আগের কথা। সেদিন আমার সাথে সবকিছু উল্টাপাল্টা হচ্ছিল। কেউ যদি আমাকে ভয় কাকে বলে সেটি জিজ্ঞাসা করে, তাহলে আমি সেই দিনটার কথাই বলবো। কারণ ওই দিনই আমি বুঝতে পারি ভয় কি জিনিস। ওই দিনটা আমার অনেক খারাপ গিয়েছিল। ঘটনাটা ঘটে জুন মাসে, তবে সঠিক তারিখটা আমার মনে নেই। সেদিন আমার একদমই কাজে মন বসছিল না। সেদিন আমি 2 বার আমার বসের কাছ থেকে বকাঝকা শুনেছিলাম। আবহাওয়াটাও কেমন জানি অস্বস্তিকর ছিল। সন্ধ্যা 4টা বাজে। আকাশে এত পরিমাণে মেঘ জমে যায় যে মনে হয় রাত হয়ে গেছে। অফিসের সবাই একটা কথাই ভাবছিল, কখন বাড়ি ফিরে যাবে। হয়তো বছরের প্রথম বৃষ্টি হবে। আকাশে বজ্রপাত গর্জন করছিল। বৃষ্টি হওয়ার আগে যেমন চারপাশ গম্ভীর হয়ে যায়, পরিবেশ সেরকমই হয়ে গিয়েছিল। অফিসের সকল স্টাফরা বারবার জানালা দিয়ে বাইরে দেখছিল। আস্তে আস্তে 5:30 বেজে যায়। আমার কলিগরা একে একে বসের কাছ থেকে ছুটি নিয়ে যে যার বাড়িতে চলে যেতে শুরু করে। যেতে যেতে শুধু 4-5 জন রয়ে যায়, তাদের মধ্যে আমি একজন। তবে আমি ছাড়া অন্যদের বাড়ি অফিসের খুব কাছাকাছি ছিল। একমাত্র আমার বাড়িটি খুব দূরে ছিল। এমনিতেই বসের কাছ থেকে 2 বার বকা খেয়েছি, তাই এখন আর তার সামনে গিয়ে ছুটির আবেদন করা আমার পক্ষে সম্ভব নয়। আমি ঘড়ির দিকে তাকালাম। এমন সময় বস কারোর সাথে ফোনে কথা বলতে বলতে নিজের কেবিন থেকে বের হলেন। ফোনে তিনি বলছিলেন, হ্যাঁ এখনই পাঠাচ্ছি। এটা বলতে বলতে আমার ডেস্কের সামনে এসে দাঁড়ালেন আর একটু নরম কণ্ঠে বললেন, আমার একটি কাজ করে দিতে পারবে? কি কাজ করতে হবে তা জিজ্ঞাসা না করে আমি হ্যাঁ বলে দেই। কারণ বস আমার উপর এমনিতে রেগেছিলেন, তাই কাজ যাই হোক না কেন আমাকে তা করতেই হবে। এমন সময় তার আবার কল আসলো। সে কলে আবার হ্যাঁ না করে রেখে দিলেন আর আমাকে বললেন, আমার এক বন্ধু অমুক হাসপাতালে আছে, তোমাকে কিছু টাকা দেব যা আমার বন্ধুর কাছে পৌঁছে দিতে হবে। আমার বন্ধু অমুক হাসপাতালে আছে, তুমি তোমার বাইক দিয়ে গেলে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে যাবে। আমি তোমার পিছনে গাড়িতে করে আসব। তুমি তো জানো এ ব্যস্ত শহরে যানজট কিরকম থাকে। টাকাটা বন্ধুর আর্জেন্ট প্রয়োজন, তাই গাড়িতে যদি আমি জ্যামে আটকে যাই তাহলে তুমি বাইকে করে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। আর এই সময়টাতে খুব বেশি জ্যাম থাকে। আমি শুধু বসের কথায় হ্যাঁ বলে যাচ্ছিলাম। সে তখন আমাকে যে কাজ দিত আমি তাই করতেই এক পায়ে রাজি ছিলাম। তারপর বস নিজের কেবিনে গেলেন আর ফিরে আসলেন একটি মোটা খামের সাথে। সেই খামের মধ্যে এক বান্ডেল টাকা ছিল আর রোগীর ওয়ার্ড নাম্বার, মোবাইল নাম্বার এবং নাম ঠিকানা লেখা ছিল। এগুলো নিয়ে আমি তাড়াতাড়ি পার্কিং এরিয়ার দিকে দৌড়ে যাই। আকাশ একদম কালো মেঘে ছেয়ে আছে। ঝিমঝিম বৃষ্টি হচ্ছিল। আমি টাকার খামটা বুকের কাছে অফিস ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম আর বাইক স্টার্ট দিতে শুরু করলাম, কিন্তু স্টার্ট নিচ্ছিল না। অফিস থেকে হাসপাতালের দূরত্ব 40 থেকে 45 মিনিটের। হাসপাতালে গিয়ে বাড়িতে ফিরতে আজ আমার অনেক দেরি হয়ে যাবে। হাসপাতাল থেকে বাড়ির দূরত্ব অনেক বেশি। আমি অনবরত চেষ্টা করতে থাকলাম। প্রায় 10 মিনিট পর আমার বাইক স্টার্ট নিল আর দেরি না করে তাড়াতাড়ি বাইকে বসে হাসপাতালের দিকে রওনা দিয়ে দিলাম। আকাশে বজ্রপাত হচ্ছিল। আবহাওয়া আরো খারাপের দিকে যাচ্ছে বুঝতে পারলাম। এক ধ্যানে বাইক চালাতে চালাতে যানজট পেরিয়ে হাসপাতালে পৌঁছাতে আমার 1 ঘন্টার মতো সময় লাগলো। অফিস থেকে আমি 6টার দিকে বের হয়েছি আর 7টার দিকে হাসপাতালে পৌঁছে গিয়েছি। বিশাল হাসপাতাল চোখের সামনে থাকলেও প্রবেশদ্বার দেখতে পারছিলাম না। এদিক ওদিক তাকাচ্ছি, ঠিক এমন সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে বাইকটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে পড়লাম। বৃষ্টিতে ফেসে গিয়েছি। এমন সময় আমার সামনে দিয়ে একটি লোক যাচ্ছিল। আমি দৌড়ে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, এই হাসপাতালের গেট কোথায়? লোকটি পিছনের দিকে হাত নিয়ে বললেন, এখান দিয়ে একটু এগোলে ডান দিকে যাবেন। ডান দিক থেকে যেতে যেতে আবার ডানে মোড় নেবেন, তাহলে একটি বড় গেট দেখতে পাবেন, সেটি হাসপাতালের গেট। আর এখন আপনি একদম হাসপাতালের পিছন দিকে আছেন। এই কথা শুনে আমি হাসপাতালের বিল্ডিংটার দিকে তাকালাম। দোতলা একটি বিশাল বিল্ডিং, নিচতলার লাইট অফ আর দোতলার কোনো এক জায়গায় টিম টিম করে একটি লাইট জ্বলছে, নিভছে। আর তখন লোকটি আমাকে দেখে আমার ঠিক সামনে একটি দরজা দেখিয়ে বলল, এটি হলো হাসপাতালের পিছন দিকের দরজা, কিন্তু এই জায়গা দিয়ে কখনোই প্রবেশ করবে না এবং বাইরেও আসবে না। এখন তো দরজা বন্ধ দেখছো, কিন্তু খোলা দেখলেও এখান দিয়ে যাতায়াত করবে না, কারণ এই জায়গাটা ভালো না। এ কথা বলে সাথে সাথে লোকটি সেখান থেকে চলে গেল। বাইক দিয়ে যখন নেমে দেয়ালের সামনে দাঁড়াই তখনও ওই দরজা আমার চোখে পড়েনি। আর লোকটির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। ভাবলাম সে কেন বললো এই জায়গাটি ভালো না? দরজা খোলা থাকলেও এখান দিয়ে যাতায়াত না করতে এই জায়গাটা ভালো না কেন? ওদিকে বৃষ্টি হচ্ছে প্রচুর। আমাকে তাড়াতাড়ি টাকা পৌঁছে দিয়ে বাড়ি যেতে হবে। এগুলো ভাবতে ভাবতে হঠাৎ আমার চোখ নিজে নিজেই ওই বিল্ডিং এর দিকে চলে গেল। খেয়াল করলাম এখন আর দোতলার লাইটটাও জ্বলছে না। আমি তাড়াতাড়ি বাইকে বসে হাসপাতালের গেটের দিকে যেতে লাগলাম, যেখান দিয়ে লোকটি যেতে বলেছে। কিন্তু দূরে যাওয়ার পর
আমার বাইকটি থেমে যায়। জানি না আজ ওর কি হয়েছে। চেয়ে দেখলাম বাইকের তেল শেষ। কি এক বিপদ! যেখানে হাসপাতাল হলেও জায়গাটা বেশ নীরব, সেখানে হাসপাতাল হলেও জায়গাটা বেশ নীরব, জনমানব শূন্য ছিল। আমি আশপাশে দেখতেই লাগলাম, আর আমার চোখে একটি গেট পড়ল। গেটের মধ্যে লেখা ছিল, এই গেট ব্যবহার করা নিষেধ, আর কুকুরদের থেকে সাবধান থাকবেন। এটি সেই গেট ছিল যে গেট দিয়ে অপরিচিত লোকটি যাতায়াত করতে নিষেধ করেছে। যে গেটের একটু সামনেই আমি বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম। এখন আমার বাইক একদম গেটের সামনে এসে থেমে গেছে। আমি আবার হাসপাতালের বিল্ডিংয়ে তাকালাম, আর দেখলাম এখন আবার নিচতলায় একটি লাইট টিম টিম করে জ্বলছে। লাইটের নিচে আবছা আবছা একটি ছায়ামূর্তির মতো আকৃতি দেখা যাচ্ছিল। আমি ভালো করে সেটি দেখব এমন সময় আমার ফোন বেজে উঠল। সতর্কতার সাথে মোবাইলটি বের করে কল রিসিভ করলাম। আমার বস কল করেছে, বলছে, রিফাত, কোথায় আছো তুমি? এখনো পৌঁছাওনি? আমি বললাম, হ্যাঁ স্যার, আর 10 মিনিট। স্যার ঠিক আছে বলে কলটা রেখে দিলেন। আমি বাইকটা গেটের সামনে দাঁড় করিয়ে ভিতরে দেখতে শুরু করলাম। বড় বড় গাছ দেখে মনে হলো অনেক পুরনো। গাছের পাতাগুলো নিচে পড়ে আছে, কিন্তু সেখানে কোনো কুকুর দেখতে পেলাম না। ভাবছিলাম এখান দিয়ে ভেতরে যাব নাকি না। সম্পূর্ণ হাসপাতালের মধ্যে ওই জায়গাটাই সবচেয়ে বেশি অন্ধকারে ছেয়ে আছে। ভাবলাম ভেতরে যদি কোনো কুকুর হয় তাহলে আমার জন্য বিপদ হয়ে যাবে। বাইক তেল শেষ হয়ে যাওয়ায় হাসপাতালের সামনের গেটে বাইক ঠেলে নিয়ে যেতে অনেক সময় লেগে যাবে। তাই বাইকটি দাঁড় করিয়ে ওই নিষিদ্ধ গেটটি খুললাম, আর বাইক ঠেলে ভেতরে নিয়ে আসলাম। ভেতরে প্রবেশ করতেই পুরো বিল্ডিং এর লাইট জ্বলে উঠলো। আমার খুব ভালো লাগলো। মনে করলাম খামাখাই ভয় পাচ্ছিলাম। আসলে এখানে কারেন্ট ছিল না, এখন এসেছে। বাইকটা একপাশে দাঁড় করিয়ে হাসপাতালের দিকে গেলাম। সেখানে একটি দেয়ালে বড় বড় করে লেখা ছিল, ম্যাটারনিটি রুম। লেখাটা প্রায় নষ্ট হয়ে গিয়েছে। আমি হাঁটতে হাঁটতে হাসপাতালের এন্ট্রেন্সে গিয়ে পৌঁছালাম। আর কোনো মানুষ আসার অপেক্ষা করতে লাগলাম। অবাক করা বিষয়, সেখানে কোনো মানুষ নেই। আমি বিল্ডিং এর ভেতর উঁকি মেরে দেখলাম কেউ আছে কিনা, কিন্তু কোনো ডাক্তার, নার্স কিংবা রোগী কেউ নেই। সম্পূর্ণ বিল্ডিং ফাঁকা। কার কাছে ঠিকানা জানবো বুঝতে পারছিলাম না। আমি ভাবলাম বিল্ডিং এর মধ্যে প্রবেশ করে দেখি, যদি কাউকে পাই। সেখানে পরিবেশ একদম পিনপতন নীরব ছিল। আমি সামনে অগ্রসর হয়ে যে কিনা বিল্ডিং এর ভেতরে পা রাখলাম, হঠাৎ করে কারেন্ট চলে গেল। চারপাশ কালো অন্ধকারে ভরে উঠল। আমি আওয়াজ করতে শুরু করলাম, কেউ আছেন? এখানে কেউ আছেন কি? থাকলে আমাকে সাড়া দিন। কিন্তু সেখানে বৃষ্টির আওয়াজ আর মেঘের গর্জন ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে দূরের কিছু দেখা যাচ্ছিল না। আমি তাড়াতাড়ি হাসপাতাল থেকে বের হলাম। এমন সময় আমার চোখ পড়ল পায়ের কাছে একটি আলোর মধ্যে। দেখে মনে হলো আলোটা আমার পেছন দিক থেকে আসছে। আমি পেছন ঘুরে তাকানো দেখলাম একটি জানালা দিয়ে লাইটটি টিম টিম করে জ্বলছে নিভছে, যেমনটা দেখছিলাম প্রথমবার হাসপাতালের দোতলায়। সেখানে তাকাতেই আমি যেন এক ঘোরের মধ্যে চলে গেলাম। সোজা দাঁড়িয়ে এক ধ্যানে ওই জানালা দিয়ে তাকিয়ে আছি। এমন সময় একটি কুকুরের ঘেউ ঘেউ শব্দে আমার ঘোর কেটে যায়। আচমকা কুকুরের ঘেউ ঘেউ শব্দে আমি খুব ভয় পেয়ে যাই, আর ভালো করে তার দিকে তাকিয়ে থাকি। সে আমাকে দেখে ঘেউ ঘেউ করছিল না বরং ওই জানালার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছিল। এটা বুঝতে পেরে মনে একটু শান্তি ফিরে পেলাম। এমন সময় আবার কল আসলো। আমার বস কল দিয়ে জিজ্ঞাসা করছেন আমি কোথায় আছি। আমি তাকে জানাই যে আমি কিছুক্ষণের মধ্যেই তার দেওয়া ঠিকানায় পৌঁছে যাব। এই বলে কল রেখে সামনে এগোতে লাগলাম। সামনে আরো বড় বড় বিল্ডিং ছিল, হাসপাতালের অংশ। সেখানে যাওয়ার সময় আমি দেখছিলাম কুকুরটি এখনো জানালার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে যাচ্ছে। আমি আর ওই দিকে সময় নষ্ট না করে সামনের বিল্ডিংগুলোতে খোঁজাখুঁজি শুরু করলাম। তারপর কাঙ্ক্ষিত ওয়ার্ড পেয়ে যাই, আর স্যারের বন্ধুর সাথেও আমার দেখা হয়ে যায়। আমি তাড়াতাড়ি টাকা বের করে তার হাতে বুঝিয়ে দিই, আর সেখান থেকে বেরিয়ে যাই। কিন্তু বাইরে আসতে আমার সামনে দুটি প্রশ্ন এসে দাঁড়ায়। এক, এই যে আমি কিভাবে বাড়িতে যাব? আমার বাইকের তো তেল শেষ হয়ে গেছে, আর বাইক ছাড়া বাড়িতে গেলে এখানে কোথায় এটাকে রেখে যাব? সবকিছু বিরক্তিকর লাগছিল। তাই হাসপাতালের ক্যান্টিনে গেলাম, যেখান থেকে একটি গরম চা অর্ডার করে খেতে শুরু করলাম। এমন সময় আমার মনে পড়লো বস আমাকে টাকা পৌঁছে দেওয়ার পর কল করে জানাতে বলেছেন। এত তাড়াতাড়ি পকেটে হাত দিলাম, কিন্তু আমার ফোন নেই। উঠে দাঁড়ালাম আর সম্পূর্ণ প্যান্ট ভালো করে চেক করতে শুরু করলাম, কিন্তু প্যান্টে কোথাও মোবাইল নেই। কোথায় রেখেছি মনে পড়ছে না। আবার দৌড়ে কাউন্টারে গেলাম, কিন্তু সেখানেও ফোন নেই। সাধ্যমতো সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। নিজের উপর প্রচন্ড রাগ উঠছিল। আজকের পুরো দিনটাই অস্বস্তিকর কাটছে। আমি 4 বিল পরিশোধ করে আবার বাইকের কাছে যেতে শুরু করলাম, সেইখানে যেখানে হাসপাতালের পিছনের গেট। ভাবলাম হয়তো ম্যাটারনিটি রুমের আশপাশে কোথাও মোবাইলটি পড়েছে। সেখানে আবছা আলোতে মোবাইলটি খুঁজতে শুরু করি। বৃষ্টিতেও ভিজছিলাম। মোবাইল খুঁজতে খুঁজতে আমার চোখ আবার ওই জানালার দিকে গেল। এখনো লাইট টিম টিম করে জ্বলছে নিভছে। আমি সেই দিক থেকে মনোযোগ সরিয়ে আমার মোবাইলের সন্ধান শুরু করি। এমন সময় হঠাৎ আমার কানে একটি আওয়াজ আসলো। আওয়াজটি ছিল আমার মোবাইলের রিংটোন।
রিংটোন অনুসরণ করতে করতে একসময় অনুভব করলাম আওয়াজটা দোতলার ওই জানালা থেকেই আসছে। সেখানে তাকিয়ে দেখলাম লাইটের নিচে একটি কালো ছায়া। ভাবলাম কোনো মানুষ আছে এবং রাগের স্বরে বললাম, কে ওখানে? আমার মোবাইলটা নিয়ে থাকলে দিয়ে দাও। এমন সময় কুকুর আবার শব্দ করতে শুরু করলো, তবে ঘেউ ঘেউ করছিল না। খুব দূরে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ তুলে ভিন্ন রকমের আওয়াজ করছিল। এ যেন বিপদ থেকে সতর্ক করার চেষ্টা। জানালার ওই ছায়ামূর্তিটি আস্তে আস্তে পিছনের দিকে যেতে অন্ধকারে মিশে গেল। সে ওখান থেকে সরতেই কুকুরটি চুপ হয়ে গেল। আমি এটা জানতাম না যে তার কাছে আমার মোবাইল আছে নাকি নেই, তবে এতটুকু নিশ্চিত যে আমার মোবাইল বিল্ডিং এর ভেতরে আছে। তাই আমি ছুটে গেলাম এন্ট্রেন্সের দিকে, আর বিল্ডিং এর ভিতরে পা রাখতেই কারেন্ট চলে এসেছে। ভাবলাম ভালোই হয়েছে, মোবাইল খুঁজতে সুবিধা হবে। ছুটে চলে গেলাম দোতলায়। সেখানে লম্বা একটি করিডোর ছিল, একদম নীরব, স্তব্ধ। আমি এটা দেখে অবাক হলাম যে মেটারনিটি রুম থাকার পরেও এই জায়গাটা এত জনমানব শূন্য কিভাবে। এমন সময় আমি কারো কান্নার আওয়াজ শুনতে পাই। কেউ খুব মন ভার করে কাঁদছে এমন আওয়াজ। সে ওই করিডোরের সামনেই ছিল, দেয়ালের পেট লাগিয়ে বসে পেট ধরে কাঁদছিল। হয়তো সে গর্ভবতী, কিন্তু আমি তার কাছ থেকে খুব দূরে ছিলাম। আমার কাছে কেমন যেন অন্যরকম মনে হচ্ছিল সবকিছু। ভাবলাম এই হাসপাতালে অস্বাভাবিক কিছু আছে, আর না হলে লাইটগুলো আপনি আপনি জ্বলে আর নিভে কিভাবে? হাসপাতাল হওয়া সত্ত্বেও এখানে কোনো রোগী, ডাক্তার বা নার্স নেই কেন? তবে এটাও মনে হচ্ছিল যে মহিলা যদি সত্যি হয় তাহলে তার সাহায্যের প্রয়োজন। কিভাবে তাকে একা ফেলে যাওয়া সম্ভব? সে আমার থেকে খুব দূরে ছিল। করিডোরের এক মাথায় সে, অন্য মাথায় আমি। আমি আর কিছু না ভেবে সামনে থাকা একটি হুইল চেয়ার নিয়ে মেয়েটির কাছে যেতে শুরু করি। তার কাছে পৌঁছালে তখন সে পেট ধরে কাঁদছিল। আমি আমার হাত দুটি তার দিকে বাড়িয়ে দিলাম তাকে হুইল চেয়ারে তোলার জন্য। ঠিক এমন সময় সব লাইট বন্ধ হয়ে গেল, সাথে সাথে মেয়েটির কান্নার আওয়াজও বন্ধ হয়ে গেল। আমি অনুভব করলাম আমার হাতে কিছুই নেই। কলিজাটা ক্ষেপে উঠল, ভয়ে আটকে উঠলাম। শরীরে কম্পন শুরু হলো। 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে কি থেকে কি হয়ে গেল। একটু পরেই আবার লাইটগুলো মিটমিট করে জ্বলে উঠতে শুরু করলো। আবছা আলোতে আমি দেখলাম সেখানে কোনো মহিলা নেই। ভয়ে আমার শরীর অবশ হয়ে যাচ্ছিল। আমার বুঝে আসছিল না যে এগুলো আমার মনের ভুল নাকি সত্য। বৃষ্টিতে ভেজার কারণে উল্টাপাল্টা দেখছি, নাকি সত্যি আমাকে কোনো খারাপ জিনিস এ পর্যন্ত আনার ষড়যন্ত্র করছে। কিন্তু মনের মধ্যে ভয় চেপে বসেছে। আর কিছু না ভেবে তাড়াতাড়ি দৌড়ে সিঁড়ির দিকে আসছিলাম। কয়েকটা রুম পার করার পর হঠাৎ আমার শরীর জায়গায় মূর্তির মতো থমকে গেল, কারণ বজ্রপাতের আলোতে আমি সিঁড়ির সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। হয়তো এই গর্ভবতী মেয়েটি। তাকে দেখে আমার গলা শুকিয়ে যাচ্ছিল, শরীর থেকে অনবরত ঘাম ঝরছিল। এমন সময় কারেন্ট চলে আসলো, আর আমি সত্যিই সামনে দাঁড়িয়ে থাকা ওই গর্ভবতী মেয়েটিকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তার চেহারাটা চুল দিয়ে ঢাকা, হাতগুলো দেখে মনে হচ্ছিল ঝুলছে, ঘাড়টা সামনের দিকে ঝুঁকানো, গলা থেকে হাঁটু পর্যন্ত একটি ফ্রক পরা, যেমন হাসপাতালে রোগীদের পড়ানো হয়। তার ওই বিভৎস রূপ দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু তারপরেও সমস্ত সাহস এক করে তার সামনে যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ আমাকে এখান থেকে বের হতে হলে সিঁড়ি দিয়ে নামতে হবে। এমন সময় ওই মেয়েটির আবার কাঁদতে শুরু করে। তার কান্নার আওয়াজ শুনে আমার সাহস ভেঙে যায়। দূরে দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করি, কে তুমি? এখানে কি হচ্ছে? তুমি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছ। কিন্তু সে আমার কথা উপেক্ষা করে কেঁদে যাচ্ছিল। ঠিক এমন সময় কোথাও থেকে পচা বাসি গন্ধ আসছিল, লাশের বাসি গন্ধ। আমি বুঝে গিয়েছিলাম যেখানে আমার জানের ঝুঁকি আছে। হঠাৎ দেখলাম মেয়েটির পেট থেকে রক্ত পড়ছে। সে নিজেই নিজের হাত দিয়ে পেটে গভীরভাবে আঁচড় কাটছিল। এসব দেখে আমার বমি বমি ভাব চলে আসে। আমি দেয়ালের সাহায্য নিয়ে দাঁড়াই। তার পেট থেকে এখন অনবরত ঢলাঢল রক্ত পড়ছিল। হঠাৎ সে এক বিকট চিৎকার দিয়ে ওঠে। ঠিক তখন তার পেট থেকে একটি রক্তাক্ত গোশতের টুকরার মতো ফ্লোরে ধপ করে পড়ে। একটি রক্তাক্ত কালো গোশতের টুকরা, সেটা থেকে আরো ভয়ঙ্কর গন্ধ বের হচ্ছিল। আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল, ভয়ে পা থেকে মাথা পর্যন্ত কাঁপতে শুরু করলো। ওই দৃশ্য আর নিতে পারছিলাম না, দম বন্ধ হয়ে যাচ্ছিল। মনে হয় মরেই যাব। আমার জন্য হাঁটতে পারাটাও কঠিন হয়ে পড়েছে। তাড়াতাড়ি কোনো রকম পাশের একটি রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। জোরে জোরে শ্বাস নিচ্ছিলাম। আমার ব্লাড প্রেশার এত হাই হয়ে গিয়েছিল যে চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছিল। কোনোভাবে নিজেকে ঠিক রাখার চেষ্টা করছিলাম। আতঙ্কে আর ভয় দরজার সাথে লেগে বসে পড়ে আর ছোট বাচ্চাদের মতো কাঁদতে শুরু করি। কাঁদতে কাঁদতে বলি, আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে যেতে দাও। আমি তো তোমাকে চিনিও না। আমার ক্ষতি করো না, দয়া করে যেতে দাও আমাকে। তারপর শরীরের সমস্ত শক্তি এক করে এক ঝটকায় দরজাটা খুলে দিয়ে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে যখন করিডোর শেষ হয়ে যাবে তখন দেখলাম এখানে কোনো সিঁড়ি নেই। ভয়ে আর আতঙ্কে আমি উল্টো দিকে দৌড়ে এসেছি। আবার পেছনে ফিরে সেই দিকে দৌড়াতে শুরু করলাম। তখন করিডোরের লাইটগুলো মিটমিট করছিল। প্রায় মাঝ রাস্তায় এসে
হুইল চেয়ারের সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যাই। পায়ে প্রচন্ড ব্যথা লাগে, কিন্তু সেই ব্যথা নিয়ে কোনো রকম নিজেকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিলাম। এমন সময় সিঁড়ি থেকে একটু দূরে যেতেই দেখি ওই মেয়েটা সুন্দরী আছে। লাইটের আলোতে তাকে দেখা যাচ্ছিল। যখনই লাইট জ্বলছিল তাকে সামনে দেখছিলাম। সে সিঁড়িতে দাঁড়িয়ে আছে। ভয়ে আমার আর সিঁড়ির কাছে যাওয়ার সাহস হলো না। আবারও একটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। ওদিকে তাকিয়ে দেখলাম রক্ত পড়ছে। এক হাত দিয়ে ক্ষতস্থান চেপে ধরে বসে পড়লাম। এমন সময় খেয়াল করলাম এই রুমটি সেই রুম যেটি আমি নিচ থেকে দেখছিলাম। চারপাশে যে একদম কালচে হয়ে গেছে, মেঝেতে জায়গায় জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ। সময়ের সাথে সাথে এত বেশি কালো হয়ে গিয়েছে যে বলার বাহিরে, আর সেগুলো থেকে বিচ্ছিরি দুর্গন্ধ ছড়াচ্ছে। এমন সময় সেই রুমের দরজা খোলার শব্দ এলো। তাকিয়ে দেখলাম দরজা আপনি আপনি খুলে গেছে, আবার আপনি আপনি বন্ধ হয়ে গেছে। মনে হলো কেউ ভেতরে এসে দরজা লাগিয়ে দিয়েছে। আমি শ্বাস বন্ধ করে দেখতে থাকলাম। হঠাৎ ওই রুমের লাইট জ্বলতে নিভতে শুরু করলো। আলোতে দেখলাম সে রুমের এক কোণায় ওই মেয়েটি এসে বসে আছে। তার চুলের ফাঁক থেকে আমার দিকে তাকিয়ে ঘুরঘুর করছে। চিৎকার দিয়ে উঠলাম, বললাম, কে তুমি? কি চাও আমার কাছ থেকে? আমার সাথে এমন করছো কেন? মেয়েটি ওই গোশতের পিণ্ডে হাত বলিয়ে বাচ্চার মতো আদর করছিল, আর সেটি থেকে রক্ত গড়িয়ে আমার পা পর্যন্ত এসে পড়েছে। ভয়ে আমি উঠে দাঁড়িয়ে দৌড় দিতে যাব, ঠিক তখন পিচ্ছিল খেয়ে পড়ে গেলাম। মেয়েটি নিজের হাঁটুতে ভর করে আস্তে আস্তে আমার কাছে এসে পড়ল। আমি পালানোর ব্যর্থ চেষ্টা করছিলাম। সে কাছে এসে আমার হাতটা সযত্নে তার কোলে নিল। তারপর শরীর রক্তে ভেজা। তার হাতের স্পর্শে আমার সম্পূর্ণ শরীর শিহরণ নেমে গেল। মনে হচ্ছিল মরে গেলেই বেঁচে যাই। আমি ভয়ে ধীরে ধীরে মাথা সরিয়ে নিচ্ছিলাম। এটা দেখে সে আমার চুল ধরে মেঝের সঙ্গে সজোরে সজোরে এক বাড়ি মারে। আমি ধীরে ধীরে চোখে অন্ধকার দেখতে থাকি, আর এক পর্যায়ে বেহুশ হয়ে যাই। হুঁশ ফিরলে আমি দেখলাম এই ভয়ঙ্কর দৃশ্য এখনো এক আছে। আমার মাথাটা তার কোলে, সে হাত বোলাচ্ছে। তার চোখ একদম আমার চোখের বরাবরই। তার চুলগুলো আমার চেহারার উপরে, আর মুখ থেকে লালা এসে আমার মুখে পড়ছে। সে গুনগুন করে গান গাইছিল, যেমনটি বাচ্চাদের জন্য মায়েরা গেয়ে থাকে। সে এত ভয়ঙ্কর ছিল যে তাকে দেখে আমার মনে হচ্ছিল আমি আমার মৃত্যু দেখছি। এমন সময় আমি কানে আওয়াজ পেলাম ওই কুকুরের কান্নার। পরিবেশ এমন ভয়ঙ্কর ছিল যা আমার সহ্যের সীমার মধ্যে নেই। ওই অশরীরই আমার মাথা আর চেহারায় হাত বোলাচ্ছিল। অসহ্যকর আতঙ্কে আমি আবার বেহুশ হয়ে গেলাম। আবার যখন হুঁশ ফিরল তখন আর আমি ওই মেয়ের কোলে ছিলাম না। সে রুমের এক পাশে ছিলাম, আর বাহির থেকে লাইটের আলো আমার ওপর পড়ছিল। সে রুমের এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে আমাকে দেখছিল। আমি ভাবলাম এখন আমাকে যেহেতু মরতেই হবে, তাহলে একটি শেষ চেষ্টা করে দেখতে দোষ নেই। আমি শরীরের সম্পূর্ণ শক্তি এক করে উঠে দাঁড়ালাম, আর দৌড়ে জানালার দিকে বাইরে লাফ দিলাম। লাফ দেওয়ার পর আমার শরীরে প্রচন্ড রকমের ব্যথা অনুভব করে আস্তে আস্তে চোখের সামনে আবার অন্ধকার হয়ে আসতে শুরু করলো। তবে সম্পূর্ণ অন্ধকার হওয়ার আগে আমি দেখতে পেলাম ওই মেয়েটি এখনো জানালার সামনে দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি মাথা বা শরীর নাড়াচ্ছিলাম না, শুধু চোখ ঘুরিয়ে সবটা দেখছিলাম। একজন লোকও আমার দিকে দৌড়ে আসছিল। এতটুকু দেখার পর আমি আবার বেহুশ হয়ে যাই। এবার যখন আমার জ্ঞান ফিরে আসলো তখন আমি দেখলাম একটি বেডে শুয়ে আছি। আশেপাশে আমার পরিবারের মানুষ এবং কিছু কলিগ ও বন্ধু বান্ধব আছে। সবাই আমাকে জিজ্ঞাসা করছিল কি হয়েছে, কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না। বন্ধুরা দেখা সাক্ষাৎ করে চলে গেল, আরো কিছু বন্ধু এলো, তারাও চলে গেল। কাজিনরা কিছুক্ষণ কথাবার্তা বলার পর বিদায় জানালো। পরিবারের মানুষরা বারবার জিজ্ঞাসা করছিল কি হয়েছে, কিন্তু কাকে কি বলতাম যে আমার সাথে হয়েছে সেগুলোকে বিশ্বাস করার মতো। তবে পরিবারের কাছ থেকে আমি জানি যে আমাকে এই হাসপাতালের একজন পরিচ্ছন্ন কর্মী উদ্ধার করেছেন আর হাসপাতালে ভর্তি করে দিয়েছেন। আমার জ্ঞান ফেরার পর সেও আমার কাছে আসে এবং ভালো মন্দ জিজ্ঞাসা করে। আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারপর একজন লোক আসে, সে নাকি আমার জ্ঞান ফেরার আগ থেকে আমার সাথে ছিল, আর পরিবারের মানুষের মতোই অপেক্ষা করছিল কখন জ্ঞান ফিরে আসবে। তাই আমার জাগার পর সাথে সাথেই সে কাছে আসে এবং বসে আমার শরীরের অবস্থা জিজ্ঞাসা করে। তারপর বলল, তোমার সাথে কি হয়েছে তা আমি বুঝতে পারি, কারণ কোনো এক সময় আমার সাথে এরকমটা হয়েছে। তুমি আর আমি একই ঘটনার প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী। তারপর তার চেহারার কিছু দাগ আমাকে দেখালো। দেখিয়ে বলল, যখন আমি এই ঘটনার মুখোমুখি হই তখন এই দাগ আমার জীবনের সঙ্গী হয়ে যায়। আমার সাথেও এই ঘটনাগুলো ঘটেছে যা তোমার সাথে ঘটেছে। জানি তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর এক সময় আমারও এই একই রকম প্রশ্নগুলো জানার খুব ইচ্ছা হয়েছিল। আর আমি জানতেও পারি যে বিল্ডিংয়ে এই ঘটনাগুলি ঘটে সে বিল্ডিংটি এই হাসপাতালের সবচেয়ে পুরনো বিল্ডিং। একদম শুরুর দিকের তখন এই হাসপাতাল উন্নত মানের কোনো সরঞ্জাম ছিল না। জানা গেছে যে অনেক আগে ম্যাটারনিটি রুমে একটি মেয়ে এসে ভর্তি হয়। তার ডেলিভারি হলে একটি গোস্ত পিণ্ডর জন্ম দেয়, কোনো বাচ্চার নাই।
এটা তার জীবনে প্রথমবার নয়, বরং তৃতীয়বার। এর আগেও 2 বার সে গোস্তপিণ্ডের জন্ম দেয়। তার সাথে এমন কেন হচ্ছিল তা বোঝা যাচ্ছিল না। চিকিৎসার মান খুবই নগণ্য ছিল। তৃতীয়বার তার সাথে এমন হওয়ার পর সে একদম ভেঙে পড়ে, নিজের প্রতি নিজে ক্ষোভে ফেটে পড়ে, আর একদিন নিজের পেটে নিজেই গভীরভাবে আঁচড় কাটতে থাকে, আর 2 হাত দিয়ে পেট একদম চিরে ফেলে এবং সাথে সাথেই সেখানে মারা যায়। দোতলার ম্যাটারনিটি রুমে ধারণা করা হয় তার অতৃপ্ত আত্মা মা না হতে পেরে এখনো ওইখানে ঘুরঘুর করে, আর তোমার আমার মতো মানুষের উপর নিজের রাগ ওঠায়। এর চাইতে বেশি আমি কিছু জানি না। তুমি ঘটনা কাউকে বললে হয়তো সে তোমার কথায় হেসে উড়িয়ে দেবে। তাই আগে তোমার কি করা উচিত হবে তা তুমি নিজেই ভালো জানো। এটা বলে লোকটা চলে গেল, আর আমি তার কথাগুলো গভীরভাবে ভাবতে শুরু করি। তার কথাগুলো ঠিক হয়েছিল। সে আমার কথা বিশ্বাস করবে। সবার কাছে এটি গল্প কাহিনী মনে হলো। আমি নিজের চোখে ভয়ঙ্কর সবকিছু দেখেছি। এগুলো দেখার মতো না, বলার মতো নয়, তাই শুনতে পারার মতোও না। ঘরের মানুষদেরকে আমি বলি আমার মোবাইল একটি চোর নিয়ে গিয়েছিল। তার সাথে ধস্তাধস্তি করে আমি খুব আঘাত পাই আর জ্ঞান হারিয়ে ফেলি। সবাই আমার এই কথাটা বিশ্বাস করে নাই, কাউকে আসল ঘটনা বলিনি, তবে খুব কাছের প্রিয় বন্ধু জানে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা শুনলেন রিফাত ভাইয়া এবং আশিক ভাইয়ের জীবনের 2টি বাস্তব আতঙ্কজনক ভৌতিক অভিজ্ঞতা। আজ অনুরোধ থাকবে, অন্ধকার করে ফেলুন সবকিছু, কেননা ভয়ের সব কাণ্ড কিচ্ছা তো অন্ধকারকে ধরেই। দিনের আলোয় শুধুমাত্র পজেসড কেসই বেশি দেখা যায়। রাত যতই অন্ধকার হয়, ভয়ের গহীনে প্রবেশ করা ততই সহজ হয়ে যায়। যারা আমাদের শুনছেন এখন সাবস্ক্রাইবার করেননি, তারা নিচের ডান দিকে ভিডিওর একটি ছোট্ট কোণে যেখানে পেয়ে যাবেন সাবস্ক্রাইবের অপশন, অথবা যারা মোবাইল থেকে শুনছেন নিচেই ছোট্ট একটি লাল বক্সে সাবস্ক্রাইব বাটনটা পেয়ে যাবেন। এর মধ্যে একদিন তাকে গ্রামের বাড়ি যেতে হয় বিশেষ কোনো একটা কাজে। অনেক রাত করে তিনি কিছু কাগজপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন একা একা। দ্রুত বাড়ি ফেরার জন্য তিনি এমন একটি পথ ধরে এগোতে লাগলেন যে পথে তাকে 3 কিলোমিটার হেঁটে আসতে হবে গ্রামীণ পথ দিয়ে। প্রথম একটি নদী তিনি বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছিলেন। সে সময় তিনি দেখতে পাচ্ছিলেন নদীর এক পার থেকে একটা ডিঙি নৌকা বেয়ে যাচ্ছে। ডিঙি নৌকার মাঝখানে আগুন জ্বলছে, আর নৌকা থেকে একটা বাচ্চার কান্নার শব্দ আসছে। আর তা শুনে তিনি সাঁকোর প্রায় মাঝ বরাবর দাঁড়িয়ে ডাকলেন, মাঝি, এত রাতে কোথায় যাচ্ছেন? আর বাচ্চা কাঁদে কেন? তখন সেই নৌকার মাঝি পুরো নাকি গলায় উত্তর দেয় যে, বাচ্চা কাঁদে কেন দেখবি? বলেই সেই মাঝি 2 হাতে নৌকার মধ্যে একটা সাদা কাপড়ে জড়ানো শিশুকে 2 হাতে তুলে নিয়ে ধরে দাঁড়িয়ে সেই আগুনের মধ্যে ফেলে দেয়। আর নৌকার মধ্যেই উন্মাদের মতো 2 পা শূন্যে ঝুলিয়ে 2 হাতের উপর লাফাচ্ছিল, আর নৌকাটা দুলছিল পানির মধ্যে, অসম্ভবভাবে দুলছিল, যেন তলিয়ে যাবে সেই সময়ে। তা দেখে তিনি সইতে না পেরে দৌড় দিয়ে যেতে পা ফসকে পানিতে পড়ে যান। সেই সময় কোনোভাবে তিনি পারে উঠে তিনি পেছনে তাকাতেই দেখতে পান নৌকাটা ডুবে গেছে, আর পানির মধ্যে কোমর ডুবানো অবস্থায় সেই মাঝি তার দিকে মুখ করে তাকিয়ে আছে। অন্ধকারে কিছুই বুঝতে পারছিলেন না তিনি প্রায় দৌড় দিয়ে অনেক দূর চলে যান, কিন্তু ক্লান্তির কারণে আর দৌড়াতে পারছিলেন না। কোনোভাবে ভয় কাটিয়ে তাদের ধর্মমতের শাস্ত্রের কিছু অংশ পড়তে পড়তে এগিয়ে যেতে লাগলেন। তার বাড়ি যেতে প্রায় 1 কিলোমিটার তখনও বাকি। তিনি যে রাস্তা দিয়ে হাঁটছিলেন তার 2 পাশে বিশাল এলাকা জুড়ে শুকনো ধান ক্ষেত। তিনি লক্ষ্য করলেন সামনে চরের ভেতরে আগুন জ্বলছে, আর তার চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এবার তিনি ভয় পেয়ে পিছনে ঘুরতে যেয়ে দেখতে পান সেই মাঝি যাকে তিনি নদীতে দেখেছিলেন সে দাঁড়িয়ে আছে রাস্তায়। তা দেখে তিনি ভয়ের চাপে তিনি কিছু বুঝতে না পেরে চিৎকার করতে করতে দৌড়াতে লাগলেন। এরপর কি হয়েছিল তার আর মনে নেই। পরদিন সকালে তার জ্ঞান ফেরে বাসায়। তাকে পাওয়া যায় বাড়ির বেশ কাছাকাছি এক জায়গায় বেহুশ অবস্থায়। প্রথমে ধারণা করা হয় যে জমি সংক্রান্ত কারণে হয়তো কেউ তাকে মারধর করেছে, কিন্তু রঞ্জন সাহেব সব খুলে বলার পর তারা বুঝতে পারেন যে রঞ্জনকে কিছু করা হচ্ছে। এলাকার একজনের মাধ্যমে তাকে ঝাড়ফুঁক করা হয়। তিনি যেদিন ঢাকায় ফিরবেন তার আগের দিন রাতে ঘুমের মধ্যে তিনি দেখতে পেলেন একটা চিতা জ্বলছে, আর তার উপরে একজন মৃত লোককে রাখা হয়েছে। তার চারপাশে কালো পশমে ভরপুর মানুষরূপী পশু দাঁড়িয়ে আছে। পাশ থেকে একজন লোক এগিয়ে এলো চিতার সামনে, আর জ্বলন্ত চিতার মধ্য থেকে খুবলে বিভৎসভাবে পোড়া লাশের অংশ টেনে টেনে বের করে সেই মানুষরূপী পশুগুলোর দিকে ছুঁড়ে মারছিল সেই লোক। এটা দেখেই তার ঘুম ভেঙে যায়, আর স্বপ্নের বিভৎসতা সামলাতে না পেরে তিনি রীতিমতো বমি করতে শুরু করেন। এতটা চাপ তিনি বমি করার সময় পান যে যার কারণে অসাড় হয়ে বিছানা থেকে পড়ে যান তিনি।
তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করা হয়, কিন্তু প্রতিদিন ঠিক মাঝরাতের সময় তার বমি হতে শুরু করে, সাথে ছোপ ছোপ রক্ত আসতে লাগলো। দিন দিন তার অবস্থা খারাপ হচ্ছিল। এদিকে তার আত্মীয়রা বলা ঠিকানায় যোগাযোগ করে সেই পুরোহিতের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। সে পুরোহিত যাকে আমি দেখেছিলাম। পুরোহিত তাকে বসিয়ে তাদের নিয়ম মতো পূজা করে কিছু কাজ করতে থাকেন, আর কিছু একটা আগুনে গেলে দিলেন। তার থেকে ওঠা ধোয়া তিনি শুকার পর থেকে তার পেট মুড়িয়ে বমি আসতে শুরু করে, আর তিনি বমি করে ফেলেন। পুরোহিত বলেন, বমির মধ্যে কি আছে দেখো। তখন দেখা যায় প্রায় 13টা সুই ছিল সেখানে। তা দেখে তারা অবাক হয়ে যায়। তখন পুরোহিত বলেন, যেদিন নদীতে ওর সাথে মাঝির দেখা হয়েছিল, সেদিন মাঝির রূপে দেও ওকে ধরার চেষ্টা করে। ও বেহুশ হওয়ার পর এই সুইগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছিল যাতে পেটের নাড়ি বুড়ি কেটে যায়। তোমরা ডাক্তার দেখাও তাড়াতাড়ি, কারণ ভেতরে সুইয়ের কারণে ঘা হয়ে গেছে। তার কাছে কেন এমন হচ্ছে জানতে চাইলে তিনি 4 দিন পর যোগাযোগ করতে বলেন। এদিকে ডাক্তাররা ধরতে পারেন তার স্টমাকে ইন্টারনাল ড্যামেজ হয়ে গেছে। যে কোনোভাবে তার চিকিৎসা চলছিল। যেদিন পুরোহিত জানাবেন কোনো সমস্যা তিনি ভুগছেন আর কেন সেদিনের আগের রাতে তিনি আবারও ঘুমের মধ্যে দেখতে পান বেশ কিছু লোক হাসপাতালে রুমে এসে ঢোকে। তিনি স্বপ্নে দেখতে পাচ্ছিলেন তাকে ধরে সেই লোকগুলো স্ট্রেচারে তুলে নিয়ে যাচ্ছে অন্ধকার একটা ঘরে। সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। তিনি আশেপাশে কাউকে দেখছিলেন না। তিনি বাথরুমে যাবেন কিন্তু দরজা খুলে কাউকে পাচ্ছিলেন না। তাই তিনি সেই কেবিন থেকে বের হলেন একা। তিনি হেঁটে হেঁটে যে কোথায় চলে গেছেন বাথরুম খুঁজতে, তা তিনি বুঝতে পারেননি। এদিকে করিডোরে আলো জ্বলছে আর কোথাও আলো জ্বলছে না। চলতে চলতে তিনি একদিকের দরজা খোলা দেখে সেখানে উকি দেন। উকি দিয়ে দেখতে পান যে এদিকেই বাথরুমের রাস্তা। তিনি এগিয়ে গেলেন আর হুট করেই বিদ্যুৎ চলে যায়। ফরকে যান তিনি। বের হতে যেয়ে তিনি দরজা খুঁজে পাচ্ছিলেন না। তখন তার সাথে মানুষের শরীরের মতো কিছু একটা ধাক্কা লাগে। তিনি ভয় চেঁচামেচি করতে চাইছিলেন, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ আসছিল না। তখন তিনি টের পেলেন স্টিলের জিনিসপত্র সরানোর শব্দ। তিনি ঘরে ঢুকে তাকিয়ে দেখতে পেলেন 3 জন লোক দাঁড়িয়ে আছে। তাদের বাম হাতে থালা আর ডান হাতে উঁচু করে হারিকেন ধরে দাঁড়িয়ে আছে তারা। থালার মধ্যে মানুষের পোড়া হাত পা। এইটুকুই ওনার মনে ছিল। পরে তাকে জ্ঞানহীন অবস্থায় পাওয়া যায় ওষুধ রাখার স্টোর রুমে। জ্ঞান ফেরার পর তিনি কথা বলতে পারেননি কদিন। পরে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে সেদিন রাতের কথা খুলে বলেন। কিন্তু এর আগেই পুরোহিত সাহেবের সাথে দেখা করেন রঞ্জন সাহেবের শ্যালক। পুরোহিত জানান, দেখা গেল 4 পক্ষের অমাবস্যার রাতে নিশির কালে তোর বোন জামাইকে অমুক খোলায়, মানে শ্মশানের হিজল গাছের সামনে বসে খিলাই করছে। খিলাই মানে জাদু করছে। জমি নিয়ে যত জ্বালা, মারবার জন্য এমন কাজ করছে। কিন্তু সমস্যা হলো সেখান থেকে জিনিসপত্র উদ্ধার করা খুব কঠিন। দেও পাহারা দেয়, তাই আমি যদি যাই আমার কল্লা আলাদা করে ফেলবে। যেই যাক না কেন জিনিসপত্র নিয়ে আসতে পারবেন। রঞ্জন কেমন জানতে চাইলেন তিনি বলেন রঞ্জনের অবস্থার কথা সব শুনে তিনি বলেন, দেখো বাজবার পারবে না মনে হয়, খুব ভারী সমস্যা করেছে তো, তাও চেষ্টা করি। এরপর পুরোহিত কিছু জিনিসপত্র ব্যবহার করতে দিয়ে রঞ্জন সাহেবকে দেয়। এদিকে রঞ্জন সাহেবকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়, কিন্তু তার শরীর ভেঙে যেতে লাগলো। আর কয়েকদিন পর রাতে সেই একই স্বপ্ন তিনি দেখতে লাগলেন। চিতা তিনি নিজেই পড়ছেন। ঘুম ভেঙে গেলে শরীরের কোথাও না কোথাও দাগ পড়তো। এর মধ্যে তারা এলাকার বেশ কয়েকজন লোকের পরামর্শে পানি পড়া, তেল পড়া ব্যবহার করতে লাগলেন, কিন্তু কাজ হচ্ছিল না। এদিকে পুরোহিত সাহেব অনেক রকমের কাজ করেও ফল না পেয়ে সেই শ্মশানে নিজেই যান একদিন, কিন্তু ভয় পাওয়ার কারণে তিনি ফিরে আসেন। এর মধ্যে একদিন রাতে রঞ্জন সাহেব স্বপ্নে দেখতে পান তিনি দাঁড়িয়ে আছেন খোলা একটা মাঠে। বেশ কয়েকজন লোক একটা শিশুর লাশ দাহ করতে নিয়ে আসেন এবং চিতা সাজিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। তিনি দেখতে পাচ্ছিলেন সেই শিশুর লাশ আগুনের ভেতরে ছটফট করছিল বাঁচার জন্য, আর পাশ থেকে একটা লাঠি দিয়ে অদৃশ্য কেউ সেই শিশুটিকে চেপে ধরে রাখছিল আগুনের মধ্যে। তিনি দেখতে পেলেন চারপাশে থাকা মানুষগুলো যেন শিশুটির আর্তনাদ শুনতে পাচ্ছিল না। তখন আকাশে ঝলকানি দিয়ে হালকা বৃষ্টি শুরু হয়। ধীরে ধীরে সবাই চলে যায়, আর কাঠগুলোর আগুন নিভু নিভু জ্বলতে থাকে কয়লার মতো। আর তার উপরে বিভৎসভাবে আতপোড়া লাশ। তিনি দেখলেন একজন লোক এলো, সেই লাশটার চারপাশে ঘুরলো কিছুক্ষণ, তারপর সেই লাশটার উপর থেকে ওরা কিছু অংশ নিয়ে কিছু একটার সাথে বাঁধলো। এরপর সেই বস্তুটা ঠিক যেখানে চিতাপুর ছিল তার পাশেই মাটি খুঁড়ে পুঁতে দিল। এরপর সেই লোক তরল কিছু ছিটালো সেই আতপোড়া লাশের উপর, আর তার কোমর থেকে একটা পোটলা আর একটা ছুরি বের করলো।
এরপর সেই লোক ছুরি দিয়ে সেই লাশের পেট কেটে সেই পুটলি ঢুকিয়ে লাশটার ভেতরে, পেটের ভেতরে, আর সাথে সাথে দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ঠিক তখন তার মনে হলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তিনি তাকিয়ে দেখতে পান সেই আতপোড়া লাশটা দাঁড়িয়ে আছে। সে রঞ্জন সাহেবকে জাপটে ধরে সেই চিতার উপর ফেলে দেয় এবং তার বুকে চেপে বসে। সাথে সাথে ওনার ঘুম ভেঙে যায় আর উনি চিৎকার শুরু করে দেন যন্ত্রণায় কাতর হয়ে। তার স্ত্রী দেখতে পান রঞ্জন সাহেবের বুকের উপর অনেকটা জায়গা জুড়ে ফোসকা পড়ে গেছে আর তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। তাকে হাসপাতালে নেওয়া হয় আর সেবার তিনি 8 দিন হাসপাতালে থাকেন। যত সময় যাচ্ছিল ওনার অবস্থা করুণ হতে লাগলো। আমি নিজে দেখেছিলাম রঞ্জন সাহেবের অবস্থা কেমন ছিল। আমি রঞ্জন সাহেবের শ্যালককে বলি আমি পুরোহিত সাহেবের সাথে কথা বলবো। তিনি আমাকে পুরোহিতের সাথে কথা বলিয়ে দেন। পুলিশ আমাকে বলেন, দেখো অমুক মানে সরাসরি যেই লোক যে ক্ষতি করেছে তার নাম নিয়ে তিনি আমাকে বললেন দুষ্টু বদমাশটা জমি একা খাবে, এজন্য রঞ্জনের ক্ষতি করলো, তাও তখন যখন সৎকারের কাজ করা হচ্ছিল। কি বলবো তোমাকে, আমি নিজে অক্ষম, বয়স হয়েছে আর খুব বিপদের কাজ, তাই না করে দিয়েছে যে আমি ওসব অপবিত্র জিনিস ধরতে পারবো না। এছাড়া পাহারা দিয়ে রেখেছে যদি কেউ আনতে যায় জিনিসগুলা তখন যেন তাকে ধরে ফেলে। আমি জানতে চাই দেব কেন পারলেন না তাকে তুলে ফেলতে, যা খারাপই আছে সব। আমি তাকে এটাও বলি যে আমি তাকে দেখেছিলাম। তার সঙ্গে তিনি অবাক হয়ে আমাকে বললেন, তুমি দেখলে কিভাবে? তুমি কি আগে থেকে দেখতে পারো? তখন আমি বলি আমি জানি না, কিন্তু মাঝে মাঝে দেখতে পাই এদের, সব সময় না। তখন তিনি আমাকে বলেন, আমি কয়েকদিন আগে দেবের নির্দেশ মোতাবেক গিয়েছিলাম বস্তুগুলো তুলতে, কিন্তু ওরা প্রকট হয়ে গিয়েছিল, সবকিছু পণ্ড করে দিয়েছিল। দেব সেখানে ছিলেন বলে জানে বেঁচে ফিরেছি। দেব একা এতজনের সাথে পারবেন না, তাই আর করা হয়ে ওঠেনি কাজটা। কি করতে পারবে তোমরা? এটা উনি আমাকে উনি বললে, এবং আমি বলি যে আমাকে শুধু একবার দেখিয়ে দিন দূর থেকে কোথায় কি আছে। তিনি আমাকে 3 দিন পর নিয়ে যাবেন বলে ঠিক করেন। এদিকে আমি ফিল করতে লাগলাম কোনো কিছু আমার ঠিক হচ্ছে না। পায়ের কাটা ফুটার মতো ব্যথাটা লাগতো। এমন মনে হতো আমি এখনো ঘুমিয়ে আছি, আর যা দেখছি তা হচ্ছে আমার স্বপ্নের মতো। মনের ভিতরে এরকম বিদ্বেষ কাজ করছিল। এদিকে যেদিন আমি দেখতে যাব কোথায় জিনিসগুলো পোতা আছে, তার আগের দিন রাতে রঞ্জন সাহেবের ঘুম ভেঙে যায় একটা ডাক শুনে। তিনি উঠে দেখতে পান সেই মোটা লোকগুলো তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের হাতে একটা পাত্র, সেই পাত্রে মানুষের শরীরের বিভিন্ন অংশ। তিনি ভয়ে পাশে তার স্ত্রীকে উঠাতে গিয়ে দেখতে পান তার স্ত্রী তার পাশে শুয়ে আছে, কিন্তু তিনি সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছেন। এরপর তিনি শুধু টের পেলেন তার বুকে চিনচিন করে ব্যথা করছে। সেই সময় তার স্ত্রীর ঘুম ভেঙে যায় ওনার গোঙানির শব্দে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমাকে দুপুরের দিকে তার শ্যালক ফোন দিয়ে জানান যে রঞ্জন সাহেব স্ট্রোক করেছেন, আইসিইউতে আছেন। কিছু করার জন্য তিনি আমাকে বারবার বলছিলেন। আমি ফোনটা রাখার পর বের হই। পুরোহিত আমাকে ঠিকানা দিয়ে দেন এবং জায়গাটার বর্ণনা দিয়ে দেন যাতে আমি চিনতে পারি জায়গাটা কোথায়। কারণ পুরোহিত তার পা মচকে যাওয়ার কারণে যেতে পারছিলেন না। কিন্তু আমি তখন না যে মাগরিবেই আমির সাহেবকে ডাকি। তিনি এলে আমি তাকে রঞ্জন সাহেবের কথা বলি যে তিনি হাসপাতালে আছে, তার অবস্থা ভালো না। তখন তিনি আমাকে বলেন, তুমি গোসল করোনি? তোমার শরীর থেকে গন্ধ আসছে আয়রনের। আমি তাকে বলি, আমি তো গোসল করেছি, আমি তো গন্ধ পাচ্ছি না। তখন তিনি বলেন, আসলেই পাচ্ছ না নাকি? যাই হোক, এখন সবকিছু যদি তুলে ফেলো তাও তো ওনার অবস্থার উন্নতি হবে না। দেখো কি হয়, কি হাল করে ফেলেছে। লোকটার ওজন দেখেছো? সে দখল সামলাতে পারবে না। তাও আমি তাকে বলি যে আমরা কিছু একটা করি, হলে হলো, না হলে হলো না। যদি চেষ্টা না করি তাহলে নিজের কাছে নিজেকে ছোট লাগবে। তখন তিনি বলেন, ঠিক আছে চলো। আমি রাত 11টার দিকে সেখানে গিয়েছিলাম। কেউ জানতো না যে আমরা যাব। একটা কথা বলতে চাই, আমি কি করি না করি তা যাদের সমস্যা তারা জানতে পারবে না। আজ আপনারা যা শুনছেন এতদিন ধরে তা কেউ জানে না। আমি সেখানে আমির সাহেবের আগেই পৌঁছে যাই। সেখানে পৌঁছানোর পর আমার কাছে পুরো পরিবেশটা শান্ত লাগছিল। ছোটখাটো খোলা একটা জায়গা, গ্রামীণ পরিবেশ। রাতের আকাশের মেঘটা পর্যন্ত দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল দিগন্তের আলোতে আলোকিত হয়ে আছে আকাশ। সেই সময়ে আমার কেমন জানি হাসি পেতে লাগলো। লাফাতে মন চাইছিল বাচ্চাদের মতো। মাটির শুকনো টুকরো তুলে এদিকে ওদিকে ছুঁড়ে মারছিলাম। কেমন যেন হালকা লাগতে লাগলো নিজেকে। মনে হতে লাগলো একটু লম্বা হয়ে গেছে আমি দেখলাম আশেপাশের গাছগুলোর পেছনে বেশ কয়েকজন লুকিয়ে দেখছে আমাকে। আমার নিজের উপর কন্ট্রোল ছিল না। গিলগিল করে হাসি আসতে লাগলো শুধু। আমি চাইছিলাম না লাফাতে, কিন্তু আমি লাফাচ্ছিলাম। এক সময় একটা জায়গায় আমি থেমে যাই। আমি মাটির উপর থেকেই দেখতে পারছিলাম মাটির 1 হাত নিচে কিছু আছে। আমি হন্য হয়ে একটা ডাল নিয়ে মাটি খুঁড়তে শুরু করি ইচ্ছার বিরুদ্ধে।
খুব হাসি লাগছিল আমার তখন, কিন্তু আমি কেন যেন বারবার জেগে উঠতে চাইছিলাম। মনে হতে লাগলো স্বপ্ন দেখছি, এখনই ভাঙবে। দেখতে দেখতে আমি সেই জিনিসগুলো তুলে ফেলি, পচা গলা কাপড়ের পুটলি। আমার কেন যেন মনে হলো এটা ধরা দরকার নেই, কিন্তু সেই সময়ে আমি নিজেই সেটা খুলে ফেলি ইচ্ছার বিরুদ্ধে। আমি বসে পড়ে ডাল দিয়ে যা যা ছিল সেই পুটলিতে আমি তা আলাদা করে ফেলি। আমি সবকিছু চোখে দেখছিলাম, কিন্তু নিজেকে আটকাতে পারছিলাম না। এর কারণে আমি ততক্ষণে আরেকজন হাতের পুতুল হয়ে গিয়েছিলাম। আমার জন্য ওই মুহূর্তগুলো স্বপ্নের মতো লাগতে লাগলো। আমার চেতনা আছে, আমি দেখছি শুনছি, কিন্তু আমার শরীর, আমার জবানের উপর আমার নিয়ন্ত্রণ ছিল না। আমি শুনতে পেলাম আমির সাহেব পেছনে দাঁড়িয়ে আমাকে বলছেন, এটা কি করলে? তোমাকে না করেছিলাম এই জিনিসপত্র আলাদা করা যাবে না, তাও তুমি এটা করলে। রঞ্জনের কত বড় ক্ষতি তুমি করলে, জেনে বুঝে তাকে তুমি জানো? আমি ঘুরে তাকে কিছু বলতেছিলাম, কিন্তু আমার কথা যেন তিনি শুনতেই পাচ্ছেন না। কিছু বুঝে ওঠার আগে আমির সাহেব একটা ভারী কিছু দিয়ে আমাকে আঘাত করে ফেলে দেন। সে সময় পুরো শরীর কাঁপছিল, তা আমি টের পাচ্ছিলাম। অনেক চেষ্টা করছিলাম উঠে বসতে, কিন্তু আমি পারছিলাম না। সেই সময় আমি শুনতে পাচ্ছিলাম আমির সাহেবকে বলতে যে, আমাদের বোকা মনে করেছিলি তুই, আমাদের ছেলেকে আমাদের সামনে পরাস্ত করার চিন্তা করেছিলি, চেয়েছিলি ওর হাত দিয়ে পাপ করিয়ে পাপীদের কাতারে দাঁড় করাতে। আমরা জানি তোদের ফিতরত সম্পর্কে, এজন্যই বলেছিলাম সেদিন এই জিনিসপত্র আলাদা হলে ক্ষতি হবে লোকটার। তোকে টোপ দেওয়ার জন্য যত কিছুই করিস না কেন, সুযোগ পেলে কাউকে কষ্ট দেওয়ার জন্য নিজেদের আর লুকাতে পারিস না। আমরা জানতাম তুই যে কোনোভাবেই কিছু একটা আমার ছেলের শরীরে ঢুকিয়ে দিতে পেরেছিস। মায়ের খেলা আমাদের সাথে খেলতে চেয়েছিল, কিন্তু এখন আর সে সুযোগ নেই। আরো অনেক কিছু আমি শুনেছিলাম যে এখন আর মনে পড়ছে না। আমি কিছু বলতে পারছিলাম না। এটুকুই খেয়াল ছিল আমির সাহেবের কাছ থেকে, যে আমির সাহেব আমার গলা চেপে ধরে রেখেছেন, আর আমার পুরো শরীর তীব্র বেগে ঝিনঝিন করতে লাগলো, যা সহ্য করা ছিল প্রচন্ড কঠিন। প্রতিটা লোম কূপ আমার কামড়াতে লাগলো। আমি কোনো আয়াত পড়ার শব্দ পাচ্ছিলাম। হঠাৎ দেখতে পাই আমার ডান পা ধরে আমির সাহেব সেই পায়ের তলায় ধারালা কিছু ঢুকিয়ে দিয়ে কিছু টেনে বের করে ফেলছেন, আর সাথে সাথে আমি একটা ধাক্কা খাই মাটির মধ্যেই। কি হচ্ছিল বুঝতে পারছিলাম না। ভন ভন শব্দ কানের মধ্যে, পুরো শরীরে ঝিনঝিন ভাব, মাথার মগজ যেন খুলির সাথে ধাক্কা মারছিল। আমির সাহেব আমার মাথায় পানি দিয়ে যেতে লাগলেন। আমি ঘুরে ওনার দিকে তাকানোর পরে উনি আমার গালে হাত দিয়ে বলেন, কি ঘুম ভেঙেছে তোমার? কি বলবো বুঝাতে পারছিলাম না। তিনি আমাকে বলে, কষ্ট করে ওঠো, জায়গাটা ভালো না, আর তোমাকে এই অবস্থায় এখানে থাকতে দেওয়া যাবে না, চলো বাড়ি চলো আজ, পরে সব শুনে নিও। আমি উঠতে যেয়ে টের পেলাম আমার ডান পায়ের ব্যথায় রক্ত বেরোচ্ছে। আমি ওনাকে জিজ্ঞেস করতে যাবো যে কি ছিল আমার পায়ের মধ্যে, তখন তিনি আমাকে একটা 1/2 ইঞ্চ সাইজের কাঁটা দেখিয়ে বলেন, এটার কথা চিন্তা করছো? চিন্তা করতে হবে না, সব নষ্টামের গোড়া তুলে ফেলেছি, চলো বলেই তিনি আমাকে নিয়ে এগিয়ে গেলেন আর কি। পরে খুঁড়িয়ে গাড়িতে বসে বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে বসে আমি অপেক্ষা করতে লাগলাম ওনার জন্য। উনি রাত 1টা এলেন, আমার পাশে বসে আমাকে বলছিলেন, তোমাকে এক কথাই উত্তর দিচ্ছি, এরপর তুমি কোনো প্রশ্ন করবে না। 1 মাস আগে তুমি একটা কাজ করতে যেয়ে যাদের মুখোমুখি হয়েছিলে, তারা চক্রান্ত করে তোমার নামে জাদু করার চেষ্টায় চালাতে থাকে। সফল না হতে তারা তোমার বাসার সামনে রাস্তায় জাদু করা কাটা ফেলে রাখতো, যাতে সেই কাটা একবার ফুটে যেয়ে তোমার পায়ে যেন ঢুকে যায়। কেবল তোমার শরীরে সরাসরি কিছু ঢুকিয়ে দিয়ে অথবা তোমার কিছু জিনিস সংগ্রহ করে তারা ক্ষতি করতে পারত। কাটাটা ঢুকে যেয়ে জাদুটাকে তোমার শরীরে মিশিয়ে দেয়, যার জন্য জেগে থাকা অবস্থায় তোমার মনে হতো তুমি স্বপ্ন দেখছো। তাই তুমি বাস্তব আর অবাস্তব কি ধরতে পারছিলে না, যার কারণে তুমি সমস্যায় ভুগছিলে। আমি আগেই বুঝে গিয়েছিলাম, কিন্তু তোমাকে বুঝতে দিইনি। যদি তোমাকে বলতাম তাহলে ওদের শয়তানির মূলটা ধরতে পারতাম না। এর জন্য দরকার ছিল ওরা যেন ওদের রূপে আসে। সেজন্যই সেদিন আমরা টোপ দিয়েছিলাম, যে বস্তুগুলো ছিল ওরা যেন ওদের রূপে আসে। এবং টোপ দেওয়ার পর আলাদা হয়ে রঞ্জনের বড় ক্ষতি হবে, সেজন্যই তোমাদের দ্বারা ওরা চেয়েছিল জিনিসপত্র আলাদা করে দিতে, যাতে করে রঞ্জন সাহেবের ক্ষতির দায়ভার তোমার উপরে এসে যেন পড়ে। বলেই তিনি সেই কাঁটাটি আমাকে দেখালেন। তখন আমি তাকে বলি, সর্দারের লোকেরা জাদু করে। তখন তিনি বলেন, হ্যাঁ করে, তুমি ঠিক হয়ে গেছো। এখন আরেকটা কাজ করতে হবে, শেষ চেষ্টা করতে হবে, যাতে রঞ্জন সাহেবের সুস্থতা হওয়ার আশা যেন আমরা করতে পারি। আমাদের সেখানে যেতে হবে। সেখানে বড় একটা গাছ আছে, তার নিচ থেকে বাকি জিনিসপত্র বের করতে হবে। তার কথা মতো পরদিন সন্ধ্যায় আমি সেখানে যাই। গাছটার নিচে আমি যে দাঁড়ানোর পর আমার মনে হলো একটা গরু ঝোপঝাড়ের পাশ দিয়ে আমার দিকে তাকিয়ে ফোঁস করছে। আমি জিনিসপত্রগুলো তুলে ফেলি আর তা আমির সাহেবের হাতে দিই।
আমির সাহেব জিনিসগুলো হাতে নিয়ে দেখে আমাকে বললেন, আর কিছু করার থাকলো না। বলে তিনি সেই জিনিসগুলো ছুঁড়ে মারেন ঝোপঝাড়ের মধ্যে, যেখানে আমার মনে হচ্ছিল একটা গরু আছে। মন খারাপ হয়ে গিয়েছিল না, সেখান থেকে আমি চলে আসি। উনি শুধু আমাকে বলেছিলেন, আফসোস লাগে জাহিদ, শান্তিতে কোনো ইনসান থাকতে পারে না। শান্তির পরশ কি তারা বুঝলো না। আমি বাসায় ফিরে আসি। তার 2 দিন পর রাতে রঞ্জন সাহেবের স্ত্রী ঘুমিয়েছিলেন। তিনি ঘুমের মধ্যে দেখতে পান কালো মোটা শরীরের একজন লোক তার স্বামীর শরীরে কিছু ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। জ্বলন্ত অবস্থায় তার স্বামী দাপটাচ্ছিলেন। পানি পানি এই শব্দটি তিনি শুনতে পাচ্ছিলেন। সেই সময় তার স্বামীর পেট কেটে ভেতর থেকে একটা বড় সাপ বের হয়ে চলে যায় দরজা ভেদ করে। এরপর তার ঘুম ভেঙে যায় এবং তিনি দেখতে পান তার স্বামী সত্যি সত্যি বিছানাতে দাপড়াচ্ছিলেন। ক্যাথেটার লাগানো থাকায় সেই জায়গাটা কেটে রক্তে ফ্লোর মেখে যায়। তিনি বের হয়ে ডাক্তার ডাকতে যাবেন, সেই সময় তিনি দেখতে পান তার স্বামী নিথর হয়ে গেছেন। ডাক্তার এসে মৃত ঘোষণা করেন। মারা যাওয়ার আগে রঞ্জন সাহেবের ওজন হয়ে গিয়েছিল 36.7 কেজি। যে তার ক্ষতি করেছে সে তার এক আত্মীয়, যার সাথে জমি বিরোধ ছিল। অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, তাই সব রকমের চেষ্টা ব্যর্থ হচ্ছিল। আমার সাথে হওয়া ঘটনাটাই মূলত অন্য একটি সমস্যা থেকে সূত্রপাত করেছিল। আমি নিজেই আক্রান্ত হয়ে গিয়েছিলাম অজান্তেই। জাদু করা কায়ের কাটা পায়ে ফুটে। কত শতভাবে ক্ষতি করা হয় ভেবে বলা মুশকিল। আমার নিজের সাথে ঘটতে থাকা ঘটনাটা কোন জায়গা থেকে শুরু তা একদিন আপনাদের কাছে শেয়ার করব। কিন্তু একটা জিনিস বলতে চাই, আক্রান্ত লোকগুলো অনেক সময় কোনটা বাস্তব কোনটা অবাস্তব তা বুঝতে পারে না। তাই তাদের আচরণে পরিবর্তন আসে, তারা চুপচাপ হয়ে যায়, কারণ তারা অনুভব করার চেষ্টা করতে থাকে যে তারা এখন জেগে আছেন না স্বপ্ন দেখছেন। যেই লোক রঞ্জন সাহেবের ক্ষতি করেছিলেন তিনি পরে ঠিকই তার পাপের শাস্তি পান। একদিন ভোরবেলা তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, ঘাড় ঘোরানো অবস্থায়। পাপ কাউকেও ছাড়বে না। তো এটা ছিল ঘটনা। আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। গতবারের ঘটনা পড়ার পর আমি কান্না করে দিয়েছিলাম, আপনাদের বুঝতে দিইনি ঘটনা বলার সময়। ঘটনাটি 2018 সালে পাবেলের সাথে ঘটেছিল। সে তখন নতুন গিয়েছে পড়াশোনা করতে জর্জিয়াতে। তো প্রথম গিয়ে খুব একটা ভালো লাগছিল না তার কাছে, বেশ বোরিং লাগছিল, কারণ তার পরিচিত তেমন কেউ ছিল না। সে উঠেছিল খালার বাসা ওখানে গিয়ে, এবং এই খালার বাসা ওখানে হওয়ার কারণেই তার অ্যাডমিশনটা এখানে নেওয়া। তার খালুই ব্যবস্থা করছিলেন সবকিছু। তো যাই হোক, দেখা যেত যে বেশ স্ট্রিক্ট অবস্থায় থাকতে হতো। খালা বেশ স্ট্রিক্ট ছিলেন। তো মোটামুটি ক্লাস আর বাসা, আর এর মাঝে তার খালার ব্যবসা ছিল কাছেই, তাকে আবার নিয়ে আসতো যে ইউনিভার্সিটি থেকে। তো মোটামুটি এইটুকের মধ্যেই তার সীমাবদ্ধ জীবন ছিল, তার ক্লাস আর বাসা। তো বেশ বোরিং জীবন। আর বাসাটা এমন একটা জায়গায় ছিল, সেটা একটা রেসিডেন্সিয়াল এলাকা, অনেক গাছপালা আছে, সুন্দর। এটাই তার একটা ভালো লাগার জিনিস ছিল। বের হয়ে হাঁটতে হাঁটতে বাসার শেষ দিকে চলে যেত। বাসা ছিল এমন একটা গলিতে যে গলির শেষ মাথায় ডেড এন্ড। এই ডেড এন্ডের দিকে চলে যেত মাঝে মাঝে হেঁটে পাবেল। মানে দেখা যেত বিকালে বা রাত্রেবেলা যখন তার মানে ফ্রি টাইম থাকতো হেঁটে হেঁটে চলে যেত, এবং খুব ভালো লাগতো সন্ধ্যার পর কখনো হাঁটলে। একেবারে সুন্দর একটা রাত্রির আওয়াজ ছিল, এবং প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে এরকম একটা হাঁটার রাস্তা। বের হয়ে গেলে ওই পাশে বেশ কিছুটা উডস, আর তারপরে দূরে আরেকটা ব্লকে অন্যান্য বাসা। তো যাই হোক, পাবেল হেঁটে হেঁটে যেত, এবং সেই ক্রিকেটের শব্দ শুনতে শুনতে, মানে যে ঝিঝি পোকার শব্দ শুনতে শুনতে হেঁটে শেষ মাথা পর্যন্ত যেত। এবং যে দেখতো যেখানে ডেড এন্ডটা, ওখানে বড় বড় স্টিলের বার দিয়ে এরকম লাগানো, ডেড এন্ড লেখা আছে, এবং তার পাশে বিশাল উডস। তো পাবেল খুব ইন্টারেস্টেড ছিল এইসব ব্যাপারে। যখন সে দেশে ছিল অনেক ভূতের মুভি দেখতো, ভূতের প্রোগ্রাম শুনতো রেডিওতে। এগুলো তাকে আরো বেশি ইন্টারেস্টেড করে তুলতো এই প্যারানর্মাল ব্যাপারগুলোর প্রতি। তাই এই কারণেই পাবেল আসলে সন্ধ্যার পর যখন হেঁটে বেরিত এদিকে আসতো, তার কাছে ভালো লাগতো। এই উডসের এই নীরবতা একটা দেখে মনে হইতো কেমন মিস্টিক। তো পাবেলের মামা থাকতো হচ্ছে নিউ মেক্সিকোতে। তো পাবেল তার মামার সাথে প্রায় কথা বলতো, ভিডিও কলে কথা বলতো, এমনিও কথা বলতো। মামার সাথে তার খুব ভালো সম্পর্ক। বয়সে 10 বছরের মতো ডিফারেন্স, কিন্তু মামা খুব জলি। তো মামার সাথে কথা যখন বলতো যে মামা এখানে তো আসলে তেমন কিছু করার নাই, যাই বোরিং এই সেই। তো মামা বলে যে সামার ভ্যাকেশন তো সামনেই, সামার ভ্যাকেশনে চলে আসিস, 1 সপ্তাহের জন্য আসিস, তোর ঘুরে নিয়ে বেড়াবো না এদিক ওদিক। আমাদের এখানে অনেক পার্ক আছে, অনেক সুন্দর সুন্দর, এগুলো বলে। তো পাবেল বলে যে ওখানে হন্টেড কিরকম? তো বলে আরে হাসতেছে, এসে বলে যে হন্টেড অনেক জায়গা আছে, তুই আসিস, আসলে পরে আমরা যাবো না।
তো পাভেল ওরকম সময় পার করতে থাকে, এর মাঝে সামার চলে আসে, আর সামারে তাদের ভ্যাকেশন শুরু হয়, বেশ বড় গ্যাপ। তো পাভেল চিন্তা করে যে আমি এবার একটু যাই মামার এখান থেকে ঘুরে আসি। তো খালাকে বলে, খালা তাকে বলে আচ্ছা যাও ঘুরে আসো, এই সেই। তো পাভেল সবকিছু গোছায়, সেখানে তার খালা তাকে টিকিট কেটে দেয়। তো সে সুন্দর করে প্লেনে উঠে চলে যায় ওখানে। মামার ওখানে যাওয়ার পর মামা যখন তাকে নিয়ে যাচ্ছে বাসায় এয়ারপোর্ট থেকে, তখন তার কাছে খুব মানে অন্যরকম লাগে। সবকিছু দেখে রাস্তাঘাট খুব সুন্দর লাগে, এবং কিছু কিছু উডস দেখছে সেখানে বিভিন্ন রকমের গাছ, এবং দেখা গেছে মাঝখানে খোলা জায়গা এই সেই। তো মামার বাসায় যায়, যাওয়ার পর দেখে যে বিকালবেলা মামার বাসায় পার্টি দিচ্ছে মামা। পার্টি মানে কি বন্ধু বান্ধব আসছে, আড্ডা দিতেছে। তার মামার দোকান আছে ওখানে, বড় দোকান আছে, ওইটা চালায় তার মামা। তো মোটামুটি ভালোই ফ্রি টাইম আছে মামার। তো তার মামার একজন ক্লোজ ফ্রেন্ড আসছে নাম বিল, আর বিল তার কাজিন নিয়ে আসছে ফ্রেড। এরা হলো তার মামার খুব ক্লোজ ফ্রেন্ড, এই বিল আর ফ্রেড। তো এরা বেশ দেখা গেলো আনন্দপ্রিয়, গল্প গুজব করছে। তার মা যখন পাভেলকে পরিচয় করা দিছে, পাভেলের সাথেও তারা খুব ভালোভাবে মিশলো। তো খুব আড্ডাবাজি করতেছে। এর মধ্যে অন্যান্য ফ্রেন্ডরা চলে গেছে, অনেকেই তাদের কাজ ছিল চলে গেছে। বিল ফ্রেড বসে আছে, তার মা বসে আছে। তখন প্রায় এরকম রাত 8:30 9টা বাজে আর কি। তো তাদের ওই পুল সাইডে তারা গল্প করতেছে। পুল সাইডটা এরকম যে তাদের ওই সুইমিং পুলের পাশে বেশ খানিকটা জায়গা আছে, তারপর দূরে ফেন্সের ওই পারে বেশ ফাঁকা জায়গা, এরপর উডস আছে। আর এখানকার উডস গুলো ডিফারেন্ট, মানে ও ওইখানে যে উডস দেখছে পাভেল তার খালার ওইখানে, সেগুলো হচ্ছে ডেন্সড উডস। আর মোটামুটি বোঝা যাচ্ছে যে গাছপালাগুলা মানে বেশ কাছাকাছি এরকম, মানে খুবই না। আর এইখানে মামার এখানে যে উডস গুলো দেখতেছে, এটাতে মনে হচ্ছে দূরে যে গাছপালাগুলো কেমন জানি এরকম ছাড়া ছাড়া হয়ে গেছে, এরকম বেশ দূরে দূরে। মানে একটু ডিফারেন্ট, এখানকার উডসটা একটু ডিফারেন্ট। মনে হচ্ছে যে এখান থেকে ওখানে গেলে মানুষ হারায় যাবে, এরকম একটা অবস্থা, মানে একটু বেশি মিস্টিক দেখতে মামার পুল সাইডে। তো যাই হোক গল্প করতেছে, এর মধ্যে এই ফ্রেডের সাথে তার বেশ জমে গেল, আমার ফ্রেন্ড বিলের কাজিন যে। তো ফ্রেডের সাথে বেশ জমে গেল, বিভিন্ন গল্প করতেছে এই সেই। তো ফ্রেড বলতেছে যে আমাদের এখানে কিছু কিছু জায়গা আছে খুবই হন্টেড, এরকম এই সেই। মানে আমরা তো মাঝে মাঝে ক্যাম্পিং এ যাই বিভিন্ন জায়গায়। তো তার মামা বলতেছে তখন, পাভেলের মামা হাতে শুনে বলতেছে এই আমার বাইক না নিয়ে আমরা ক্যাম্পিং এ যাবো, সো আমরা প্ল্যান করো কোথায় যাবো। তো ফ্রেড বলে যে ওয়েল আমার যেটা যাওয়ার জায়গা আছে আমি যাই নাই কখনো, বাট আই ওয়ান্টেড টু গো দেয়ার, আমি যাইতে চাইছি সব সময়। ওইটা হচ্ছে এখানকার সবচেয়ে হন্টেড ক্যাম্প গ্রাউন্ড। আমি শুনছি ওইটা নাকি সবচেয়ে স্পুকিয়েস্ট, কাজ আমি অনেকগুলোতে গেছি, আমি এরকম কিছু দেখি নাই। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি এইটাতে নাকি এরকম আছে। তো পাভেলের মামা শুনতেছিল, সে বলে যে লেটস গো দেয়ার, চলো আমরা যাই। তো বলে যে তাহলে আমাদেরকে বেশ খানিকটা দূরে যেতে হবে, কেন আমাদের বাসার থেকে বেশ খানিকটা দূরে। বলে ইটস নট এ প্রবলেম। তো ওরা সবাই মিলে প্ল্যান করে বলে যে আচ্ছা ঠিক আছে আমরা অমুক দিন যাব। তো প্ল্যানের মধ্যে তারা উইকেন্ডটাকে বাদ দিয়ে রাখে, কারণ উইকেন্ডে নাকি মানুষজন সাধারণত যায়। উইকেন্ডে গেলে তো অনেক মানুষ থাকবে, শান্ত অনেক মানুষ, মানে কি অনেকে আগ্রহী থাকে এবং উইকেন্ডেই টাইম পায়। ওই সময় গেলে ওরকম কিছু দেখার চান্সেস থাকে না। তো ওইটা তারা বাদ দিয়ে তারা প্ল্যান করে মানডেতে যাবে, মানে উইকেন্ড বাদ দিয়ে আর কি, স্যাটারডে সানডে বাদ দিয়ে। তো মানডেতে যাবে মোটামুটি ওরা দুজন, বিল আর ফ্রেড দুজন প্রিপেয়ার হয় মানডের জন্য। ওদের তো কাজ আছে ওই দিন, তারা এক্সট্রা ডে অফ নিয়ে তারপর রেডি হয়। যাই হোক যত সময় তার রওনা দেয় এখান থেকে। পাভেলের মামার ট্রাক ছিল, কারণ তার মামার তো ওখানে স্টোর আছে, প্রোডাক্ট ক্যারি করতে এমনি, তার মামার ট্রাক ছিল। ওই ট্রাক নিয়েই তারা যায়, সবাই সবকিছু লোড করে ট্রাকে করে যত সময় রওনা দেয়। তো রওনা দিয়ে ওখানে পৌঁছায়, এবং রাস্তাঘাট ওইখানে তো ওইরকমই যেটা বলছি যে সুন্দর একদম করা, এবং একটা জায়গায় যেখান থেকে তারা ক্যাম্প গ্রাউন্ডের দিকে যাচ্ছে ওইখানকার রাস্তাঘাট আরো সুন্দর। যাই হোক একসময় পৌঁছায় ওইখানে। ক্যাম্প গ্রাউন্ডে ঢুকে পাভেলের কাছে একটু অন্যরকম লাগে, মানে এই যে এখানকার যেটা বললাম যে উডস এর বিন্যাসটাই ডিফারেন্ট, গাছপালাগুলা একেবারে ডিফারেন্ট, মানে ওখানে পাইন, ওক, উইলো এই গাছগুলো ভর্তি, উইলো গাছগুলো তো একদম অন্য একটু ক্রিপি টাইপের। তো এই যে গাছগুলো দিয়ে ভর্তি, একটু ডিফারেন্ট এবং খুব ডেন্সড কয়েক জায়গায়। তো যাই হোক তো ওখানে পৌঁছায়, ওখানে কথাবার্তা বলে তারা কোথায় ক্যাম্প করবে সিলেক্ট করে, এবং ক্যাম্প করবে সিলেক্ট করে তারা ওখানে চলে আসে, যে ওখানে তারা টেন্ট গেড়ে ফেলে এবং ট্রাকটা পাশে রাখে। তো যখন তারা পৌঁছাইছে মানে দুপুরের পর, ওই জায়গাটা পুরোটা ঘুরে বিভিন্ন জায়গায়। তো দেখা গেছে যে পাভেলের মামার সাথে বিল বেশি ঘুরতেছে, কারণ ওরা দুজন বেশি ক্লোজ। ফ্রেডও ক্লোজ, কিন্তু ফ্রেড আবার বেশ ভালো টাইম কাটাইতেছে পাভেলের সাথে, কারণ পাভেলের সাথে তার মিলছে আর কি কথাবার্তা। তো পাভেল আর ফ্রেড দুজনে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো রাস্তা দিয়ে হাঁটতে পাভেল বুঝতে পারে যে কিছু কিছু জায়গা আছে একদম নীরব এবং কিচ্ছু নাই, শুনশান,
মানে শুধু পাখির ডাক শোনা যাচ্ছে দুই একটা, হেঁটে যাচ্ছে। তখন তো একদম মানে দুপুরটা পড়ে গেছে এরকম একটা সময়। তো তারা হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে আসে, পাভেল আর ফ্রেড। সেই জায়গাটা একটা চিকন পায়ে চলা পথ আর কি, একদম মাটির মধ্যে দিয়ে মেঠো পায়ে চলা পথ, এবং দুই পাশে একটা জায়গায় দিয়ে নিচু হয়ে গেছে, মানে মোটামুটি বেশ নিচু, বৃষ্টির পানি জমে আছে ওই জায়গায়, ঘাসের মাথা দেখা যাচ্ছে এরকম। ওই জায়গায় এসেই জানি কেমন একটা ফিল হয় পাভেলের কাছে। তো সে দেখে যে যেখান থেকে নিচু হয়ে গেছে সেটার ওই পাশে আবার উঁচু হয়ে রাস্তা উঠছে, উঠে সামনের দিকে গেছে, এবং এটা কিন্তু পায়ে চলা পথ পুরোটা সামনে, এখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়া ওঠানোর মতো না। তো হেঁটে সামনে গিয়ে বাঁ পাশে একটা ঝোপালো জায়গা, ডান দিকে বেশ ঘন বন, ঘন গাছপালা ওই জায়গায়, একদম ডেন্সড। তো পাভেলের জানি কেমন একটা ফিল হয়, মানে গা শিরশির অনুভূতি হয়। সে ফ্রেডকে বলে যে আমার কাছে এই জায়গাটা ভালো লাগতেছে না, কেমন জানি মনে হইতেছে, মানে কেমন জানি মনে হচ্ছে, মানে এইখানে মনে হইতেছে যে এই জায়গাটা ভালো না, মানে এখান থেকে হাঁটাটা ঠিক না এরকম মনে হচ্ছে, ওই পাশে যাওয়াটা আমাদের ঠিক হবে না, এই যে নিচু জায়গাটা ওই পাশে ওঠাটা ঠিক হবে না এরকম মনে হচ্ছে। তো ফ্রেড বলতেছে এক্স্যাক্টলি আমারও কাইন্ড অফ সেম মনে হইতেছে, ডোন্ট গেট মি রং, যে আমি তোমার কথা শুনে বলতেছি, আমার কাছে কিন্তু একই রকম মনে হচ্ছে। ফর সাম রিজন আমার ভেতর থেকে কেউ বলতেছে যে এইখান থেকে ক্রস করো না। এন্ড আশ্চর্য জিনিস কি জানো? তো পাভেল বলছে কি, বলে আমি এখানকার সম্বন্ধে যত খবর নিয়েছি বলতেছে যে এই জায়গাটা নাকি বেশ একটা হন্টেড স্পট এখানে। তো মানে এই যে ভেতরে বলতেছে এর পিছনে কোনো কারণ আছে, বাট হোয়াট ইউ সেই, আমরা কেউ পাশে যাবো না মানে তোমার ডিসিশন কি? পাভেল বলে অবশ্যই যাব, যখন এরকম ফিল হয় তখন তো যাওয়া উচিত, হন্টেড মানে স্পটে আসার মূল আনন্দ তো এইটা। তো ওকে ফ্রেড বলো লেটস গো বলে দুইজনে হেঁটে ওই চিকন রাস্তা দিয়ে হেঁটে ওই নিচু জায়গা দিয়ে পার হয়। তো নিচু জায়গা দিয়ে যখন পার হচ্ছে তখনই নাকি কেমন একটা স্মেল পায় ওই পাভেল, মনে হয় যে যেটা এক্সপ্লেন সে যা করছে তার কাছে মনে হয়েছে যে অনেকটা আছে না জলীয় বাষ্প, দুপুর বেলা দেখবেন গরম বাতাসে ভেসে বেড়ায়। হ্যাঁ, গরম বাতাসে আপনি কোনো পুকুরের পাশ দিয়ে গেলে বা কিছু যেখানে কচুরি পানা থাকে বা কিছু, এক ধরনের গরম বাতাস পাওয়া যায়, অনেকটা সেরকম একটা সে এক্সপ্লেন করছে পাভেল, যে ওরকম একটা বাতাসের মতো মনে হচ্ছে ভেসে বেড়াইতেছে ওইখানে। তো যাই হোক, ওই জায়গাটা তারা পার হয়ে ওই পাশে উঠে উঁচু জায়গাটাতে, ওখান থেকে উঠে হেঁটে হেঁটে সামনে যায়, এবং কেমন জানি তাদের কাছে একটা অনুভূতি হতে থাকে, মনে হইতেছে যে একটা মানে খা জায়গা, মানে পাভেলের কাছে হইতেছে, এবং পাভেল ফ্রেডকে জিজ্ঞেস করছে, ফ্রেডের কাছে এরকম মনে হচ্ছে যে খা জায়গার একটা অনুভূতি, যে মানে কেউ একজন আছে ওইখানে তার দিকে চোখ রাখতেছে এরকম। তো দুইজন হাঁটতে হাঁটতে অনেক দূর সামনে গিয়ে ওই যে বাঁ পাশে ঝোপ, ডান পাশে ঘন গাছপালা, ওইখানে চলে যায়। ওইখানে গিয়ে কিছুটা হেঁটে ভেতরে ঢোকে। ভেতরে ঢোকার পর এরকম একটা দৃশ্য দেখবে এটা চিন্তা করেনি পাভেল। তার কাছে মনে হচ্ছে যে সে ঠিক পুরোনো আমলের, যে পুরোনো আমল বলতে কি মানে 80s বা 90s যে হরর মুভিগুলা দেখতো, সেখানে যে বিভিন্ন জঙ্গল দেখাইতো, জাস্ট লাইক দ্যাট। মানে গাছগুলো এইভাবে আছে, মোটা মোটা কিছু গাছ, দূরে কিছু গাছ যেটা নাকি বুলো গাছ, এরকম ভাবে মানে বাঁকানো চোরানো কেমন জানি গাছগুলা, ঝুড়িগুলো এইভাবে নেমে গেছে চারিপাশে, বিভিন্ন অনেক ঝুড়ি এরকম। তো মানে অন্যরকম, এবং ওই ভেতর থেকে কেমন জানি একটা কুয়াশার মতো এরকম যাচ্ছে ভেতর থেকে সরে সরে, সম্ভবত এই গাছের শ্বাসমূল বা ভেতরে এগুলো চলাফেরা করে এখানকার গ্যাসগুলা। তো একেবারে অন্যরকম, মানে হরর মুভির একটা সেটের মতো লাগলো, এবং মনে হইতেছে যে ভেতর থেকে কিছু একটা বের হয়ে আসবে গাছপালার ভেতর থেকে। তো এগুলা দেখতে দেখতে কিছুক্ষণ তারা এদিক ওদিক হাঁটাহাঁটি করে, তখন ফ্রেড বলতেছে যে আমরা উই শুড গো ব্যাক, কারণ ওখানে তো বিলটা কাজ করতেছে, সো উই শুড গো ব্যাক এন্ড সি হোয়াট হ্যাপেন। মানে তার ওই যে পাভেলের মামা আর বিল দুজনে ওখানে টেন্ট ঠিক মতো করতেছিল, ওরা হাঁটতে বের হয়ে গেছে এখানে। তো বলছে আমরা যাই, তো আমরা তো রাত্রে আসবোই, অবশ্যই এখানে এক্সপিডিশনে মানেই তো রাত্রে ঘোরাফেরা করা। তো পাভেল বলে ওকে লেটস গো। তো দুইজনে যখন ব্যাক করতেছে, ওদের কিন্তু বেরোইতে যে একটু সমস্যা হয়ে গেছে, তখনই দুইজন ডিটেক্ট করতে পারছিল না কোন দিক দিয়ে এখান থেকে ঢুকছে। তো তখন বলে যে ওয়েল ইট উড বি ট্রাবল, বলতেছে ফ্রেড যে রাতের বেলা যদি আমরা আসি, এখানে ঢুকলে উডসে ঢুকলে কিন্তু সমস্যা, খুঁজে বের করা বিশাল সমস্যা হয়ে যাবে। বলতে বলতে দুজনে তার পথ পায়, লাস্টে বের হয়ে আসে, এবং ওই যে সেই যখন নাকি তারা ওই নিচু জায়গাটায় পার হয়, তখন কিন্তু তখনও তাদের ওই অশুভ একটা ফিল মনের মধ্যে রয়ে যায়, মনে হয় যে কিছু একটা। তো যখন তারা নিচু জায়গাটা পার হইতেছে, মানে একদম মানে ওই মাঝখানের যে জায়গাটা আইলের মতো, ওটা দিয়ে হেঁটে উপর উঠছে, তখন মনে হচ্ছে পিছনে কোনো নাম না জানা কর্কশ কোনো পাখি ডাক দিচ্ছে এরকম। মানে ডাকটা খুবই ডিফারেন্ট, মানে যে বাদুড় বা কোনো কিছু রাতের বেলা নিশাচর কিছু পাখি ডাকে, সমস্ত বাদুড়ই, হ্যাঁ, মানে একটা ভয়ঙ্কর কর্কশ একটা ডাক দিছে।
তো এই ডাকটা শুনে পিছে ফিরে তাকাইছে, তাকায় দেখতেছে যে ওই পিছনে গাছপালার ওইখান থেকে আসছে। তো দুজন ভাবলো যে হতে পারে কত রকমের পাখি থাকে, এই থাকে, হয়তো সব তো আমরা চিনি না। যাই হোক, হেঁটে হেঁটে আবার ওই রাস্তা দিয়ে আসতে আসতে তারা যখন নাকি ওই তাদের যেখানে ক্যাম্প করছে, মানে টেন্ট ফেলতেছিল, তার মামা বিল দুজনে ওখানে চলে আসে, যে দেখে তার মামারা তাবু করে ফেলছে। তো ওদেরকে দেখে বলে যে কি ব্যাপার, কিছু পাইছো নাকি, কোথায় গেছিলা? তো বললো যে অমুক অমুক জায়গায় গেছি এরকম এসে। তো পাবেলের মা বলে যে অসুবিধা নাই, রাত্রেবেলা আমরাও যাবো, ওয়েল গো দেয়ার টু, ইউনো, এই আসো আমরা এখানে এখন করি, বারবিকিউ করি। যাই হোক, তাদের খাবারের সেট আপ করে, তারা বারবিকিউ করে, খাওয়া দাওয়া করে। অলরেডি তখনই একেবারে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো রাতের বেলাতে আবারও গ্রিল করবে, তারা এটা ঠিক করেই রাখছে। তো চারজনে বসে ওখানে খাওয়া দাওয়া করতেছে, গল্প করতেছে, এরকম সময় পার হয়ে গেল আর কি, সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যার মধ্যে টুকটুকিটাকি জিনিস গুছাই ফেলছে, যে যার মতো টুকিটাই কাজ করছে। এবং পাবেলের মামা বললো যে তোমাদের যদি কারো রেস্টরুম ইউজ করার থাকে তো যাও, এখানকার রেস্টরুম ইউজ করে আসো। রাতের বেলা রেস্টরুমে যেতে গেলে অনেক দূর হাঁটা লাগবে, কারণ ওখানকার ওই যে গ্রাউন্ডের মধ্যে যে রেস্টরুম ব্যবস্থাগুলো কিন্তু বেশ দূরে দূরে থাকে ক্যাম্পিং গ্রাউন্ডের। যাই হোক, চারজনে মিলে একসাথে যে তারা ওখান থেকে ফ্রেশ হয়ে আসছে, এসে মোটামুটি ওখানে আবার বসলো, বসে গল্প গুজব করলো এবং তাদের রাতের যে প্ল্যান ছিল ওখানে বারবিকিউ করার সেটাও করলো। ওরা সব গুছায় ফেলে সব প্যাক ট্যাক করে ফেললো, যেসব ট্র্যাশ ট্র্যাশ থাকে ওগুলো সব ব্যাগে ভরে বেঁধে ফেলে সব গুছায়। তো যাই হোক, গল্প করতেছে। তো তখন অলরেডি কিন্তু প্রায় 9টার মতো বাজে। তো অনেকে আছে এরকম সময়, মানে এরকম যখন কোনো ক্যাম্পিং গ্রাউন্ড আসে ঘুমায় যায়, ভিতরে ঢুকে আর বের হয় না। আর বেশ নীরবতা নেমে আসে। এই রাতের বেলা এই উডসের আলাদা একটা শব্দ আছে, ঝিঝি পোকা আলিশের বেশ লাউড শব্দ, এটা আসতেছে। তো এখন পাবেলের মা বলতেছে তাকে আসলে মানে অলসতায় পেয়ে বসছে, মানে খুব টায়ার্ড লাগতেছে তার, এখন বাইরে যাওয়ার মতো মুড নেই হাঁটতে যাওয়ার। সে বলতেছে যে আমি আপাতত বাইরে বসে থাকি, বিল গেলে যাইতে পারো, আমি একাই থাকবো, অসুবিধা নেই। বিল বলতেছে না, আমিও এনে বসে থাকি, লেটস এনজয় দ্য নেচার এনজয় করি বাইরে বসে, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে ওখানে বসে বসে গান শুনি আর দেখি, মানে নেচার দেখি। তো তখন ফ্রেড বলতেছে যে না, আমরা একটু বাইরে যেতে চাইছিলাম। পাবেল বলে হ্যাঁ। তো তখন বলে যে বেশি দূরে যেও না, তোমরা এখান থেকে বেশি দূরে যেও না, আই উড সাজেস্ট নট টু গো বিয়ন্ড দ্যাট প্লেস, যেখানে তোমরা বলছো যে তোমাদের খারাপ ফিল হয়েছে, ওইটার ওই পারে যেও না, আর সাজেস্ট। তারপরে তোমরা বলছো যে উডসের ওই পারে দেখা যায় না, ফ্ল্যাশ লাইট নিয়ে যাও, ওখান থেকে ঘোরাফেরা করে চলে আসো। ওয়েল, এখন তো জাস্ট ফিল নাও, আর তো কিছু না, তোমরা তো আর গোস্ট হান্টার্স না। তো পাবেল বলে যে ওকে, ফ্রেড বলে যে ওকে ম্যান, নো প্রবলেম। তো বিল বলে যে দেখো, ওর পাবেলকে দেখাতে বলো তো, কিন্তু নতুন আসছে, অন্য স্টেট থেকে আসছে তাও, হ্যাঁ, সো বি কেয়ারফুল। তো পাবেল বলে না, এটা কোনো সমস্যা না। যাই হোক, ফ্রেড আর পাবেল দুজন বেরোয়। তো ফ্রেড পাবেলকে বলে যে তোমার দায়িত্ব দিয়ে দিল আমার সাথে, তো পরে যদি কোনো এখানে সমস্যা হয়, একটা ব্যাপার হবে না সমস্যা যদিও, সো স্টিক টু মি, আমার সাথে থাকো, মানে একা একা হাঁটা চলা করো না, এরকম বলে দুজনে হাঁটতে থাকে। তো এখন যে রাতের বেলা তারা হেঁটে যাচ্ছে ওই জায়গায়, ওই যে চিকন রাস্তাটার দিকে, যদিও তাদেরকে বলে দিচ্ছে, পাবেলের মামা বলছে যে ওইটার ওইবারে যেতে না, ওই যে যেখানে নাকি ওই যে তারা চিন্তা করছিল ওই চিকন রাস্তাটা উঁচু হয়ে গেছে, ওইটার উপরে যেতে, ওইবারে যে উডসের কাছে যেতে নিষেধ করছে পাবেলের মামা। কিন্তু তাদের চিন্তা হলো যাবে, তারা ওটা ক্রস করবে। তো ওই জায়গায় যে যাওয়ার সময় যে রাস্তাটা এখন এই রাতের বেলা তাদের কাছে একেবারেই অন্যরকম লাগতেছে, কারণ পুরোপুরি মনে হচ্ছে দৃশ্যপট চেঞ্জ হয়ে গেছে। চাঁদটা উঠছে যে আকাশের মধ্যে মেঘে ঢাকে, আবার একটু বের হয় এবং গাছপালার মধ্যে পড়ে। একেবারে পাবেলের কাছে খুব ভালো লাগতেছে, বিকজ অফ পাবেলের কাছে ফিলটা হচ্ছে এরকম যে সে কোনো ওয়ারউলফের মুভি দেখতেছে, এরকম লাগতেছে তার কাছে। যে ওয়ারউলফের মুভি পুরানো আমলে 90s দেখলে মনে হতো না যে গাছপালার ভেতরে কেমন জঙ্গলের মধ্যে ডাকতেছে, চাঁদ মাঝে মাঝে বের হয়, ঢেকে যায়, এরকম লাগতেছে। পাবেল এনজয় করতেছে। পাবেল ফ্রেডকে বলে এটা যে মানে আমার কাছে কিরকম মনে হয়। ফ্রেড বলে যে আমরা প্রায় এটা এনজয় করি, আমরা ফ্রেন্ডরা প্রায় উডসে যাই, আর আমাদেরকার উডস গুলো এই ধরনের সব ট্রিজ, হ্যাঁ, এখানকার ট্রিজ হলো এই টাইপের, তো বেশ জোস। হ্যাঁ, মানে এইখানে আছে কিনা যাই না, মোটা গাছ, তোমার কি দেখাবো, কিছু গাছ আছে যেটা মানে একদম 3-4 জন মিলে ব্যাট দিয়ে ধরতে হয়। যাই হোক, এরকম কথা বলতে বলতে দুজনে হাঁটতেছে, গল্প করতেছে, আলো মারতেছে এবং মনে হইতেছে পুরা বনটা জীবিত হয়ে গেছে। বনের মধ্যে কিছু শব্দ আসতেছে, এগুলা পাবেল কখনো পায় নাই লাইফে। যাই হোক, হাঁটতে হাঁটতে এক সময় চলে আসো নিচু জায়গাটার কাছে, যেখানে নাকি পানি। তো এখান থেকে দেখা যাচ্ছে চাঁদের আলো পড়ছে, যে জায়গাটার মধ্যে একটু পানি জমে আছে ওই জায়গাটায় শাইন করতেছে চাঁদের আলো চিকমিক করে, আর গাছগুলো যে পাশের দূরের গাছের যে মাথাগুলো সেগুলোর প্রতিচ্ছবি দেখা যাচ্ছে পানিতে। তো কাছে আসলো, সেই দিনের মতোই একটা ফিল মনের মধ্যে কাজ করা শুরু করলো।
পাবেলের, যে যাওয়াটা ঠিক হবে না, ওই পারে যাওয়াটা ঠিক হবে না। ওই পাড়টা মনে হচ্ছে যে এই হালকায় যে নিচু জায়গাটা যেখানে পানি জমে আছে, ওই পাড়টা মনে হচ্ছে যে ওদের জন্য প্রোহ্যাবিটেড করে রাখছে। মানে এরকমই একটা মানে মনের মধ্যে একটা সিগন্যাল তাদের আসতেছে। যাই হোক, তারপরও কোনো কথা নাই, ওখানে পার হয়ে গেল ওইটা জায়গাটা। তো পাবেল পার হওয়ার সময় শুধু মনে করতেছে যে আরে আমি তো কত দূরে বাসা থেকে, মানে ফ্যামিলি থেকে, বাপ মার থেকে অনেক দূরে, এমন একটা জায়গায় যে কোথায়। তো তারপরে মনের মধ্যে সান্ত্বনা, তার মামা আছে, ফ্রেডকে তার খুব ক্লোজ ফ্রেন্ডের মতো লাগতেছে তার কাছে। যাই হোক, পার হয়ে গেল, গিয়ে তখন যখন ওই পাশে উঠছে, উঠে হেঁটে হেঁটে ওঠার পরে এই উডসটা একেবারেই ডিফারেন্ট মনে হচ্ছে তাদের কাছে। মানে এটা মানে দিনের বেলা যেরকম দেখছে সেরকম লাগতেছে না, মনে হচ্ছে যে চাঁদের আলো এসে পড়ছে একটা কালো একটা পুরা বিশাল অংশের উপরে, যে জায়গার উপরগুলো ধূসর এবং পাতাগুলো নড়তেছে গাছপালার, এবং তার এই যে ধূসর যে জায়গাটার পাতাগুলো নড়তেছে তার নিচের অংশটাই কালচে, কেমন জানি কালচে টাইপের, এবং যত কাছে যাচ্ছে কালচে জায়গাগুলোর মধ্যে দিয়ে হালকা হালকা আলো ঢুকতেছে, যে স্কাইলিক এগুলো বুঝতে পারতেছে পাতার ভাগ দিয়ে। মানে একটা অন্যরকম সৌন্দর্য, ভয়ঙ্কর সৌন্দর্য। তো যখন কাছাকাছি চলে আসছে উঠছে, তো তখন ফ্রেড জিজ্ঞেস করতেছে পাবেলকে, ঢুকবা ভিতরে? তো পাবেল বলতেছে যে ওয়াই নট ম্যান, আমরা তো আসছি এই কারণে। তো তখন ফ্রেড পকেট থেকে তাকে একটা মার্কার বের করলো, মার্কারের মুখটা হচ্ছে হলদে কালারের, ইয়ালো, তো ইয়ালো মার্কার একটা তো নিল, ইসের হাতে দিল পাবেলের কাছে, যে এটা রাখো। সো আমরা যখন যাব গাছের মধ্যে একটা করে দাগ দিয়ে যাব, সো উই নো এই যে কালারটা এটা কিন্তু জ্বলে, ইলুমিনেট করে, আলো মারলে জ্বলে উঠে, রিফ্লেক্ট করে। তো আমরা একটা করে দাগ দিয়ে দিয়ে যাবো, তাহলে আমরা জানবো যে কোন দিক থেকে আসছি। তো পাবেল হাসে, পাবেল বলে যে এরকম অনেক জায়গা আছে, এরকম চক দিয়ে দাগ দিয়ে যায়, মানে গাছের হিসাব রাখার জন্য। সো সো ওকে। তো দুজনে হেঁটে হেঁটে ওখানে ঢুকে এবং যথারীতি তারা গাছের গায়ে একটা দাগ দেয়, দাগ দিয়ে এরকম সামনে যাচ্ছে। তো এরকম যখন নাকি 3টা গাছের গায়ে দাগ দিছে, তখনই মনে হলো আশেপাশের জায়গাটা, মানে যার থেকে প্রায় 100-200 ফিট দূরে, মনে হলো কিছু নড়াচড়া শুরু হয়ে গেল। মানে কেমন জানি পাতাগুলো বেশি নড়তেছে, বাতাস বেশি যাচ্ছে, এরকম একটা অবস্থা, মানে একটা স্রোতের মতো এরকম যাচ্ছে। তো ফ্রেড বলতেছে স্ট্রেঞ্জ, মানে এরকম তো না, মানে এই পাশে দেখো কাম, ওই পাশটা এরকম কেন? এরকম যখন শব্দ শুনছে, হঠাৎ করে তারা শব্দ পেল দূরে ঘোড়ার ডাকের শব্দ। মনে হলো যে খুব তেজস্বী কোনো ঘোড়া মানে চি করে ডাক দিছে দূরে, মানে খুবই অন্যরকম। তো সে বলছে এই উডস এর মধ্যে ঘোড়া কোত্থেকে আসবে, মানে ইটস ভেরি স্ট্রেঞ্জ। ফ্রেড বলতেছে, ফ্রেড মনে হচ্ছে যে বলতেছে, ফ্রেড কিন্তু ভয় পাইছে, ফ্রেডের গলা কেঁপে গেছে। তো পাবেলেরও ভয় লাগছে, কিন্তু পাবেল এতটা ভয় পায়নি ফ্রেডের মতো, ও কেন জানি একটু শান্ত। এই সময় হঠাৎ করে তারা ঘোড়ার খুরের শব্দ পাইছে। তো শব্দটা পাওয়ার সাথে সাথে ফ্রেড করছে কি, পাবেলের জ্যাকেটের হাতা ধরে বলতেছে যে এইখানে কোনো ঘোড়া আসার কথা না, ঘোড়ার শব্দ পাওয়ারও কথা না, দিস ইজ সামথিং রং। তাই বলে সে জ্যাকেটের হাতা ধরে দৌড় দিল টান দিয়ে একদিকে। পাবেলও আসলে কিছু না বুঝে দৌড় দিছে ওর সাথে। তো দৌড়াচ্ছে ফ্রেড, কিন্তু মনে হচ্ছে যে সে আসলে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াইতেছে। পাবেল কিছুক্ষণ পরে বুঝতে পারলো যে ফ্রেড আসলে ভয় পেয়ে বা তার আসলে জ্ঞান লোপ হয়ে গেছে, সে কোন দিকে দৌড়াচ্ছে। তো সে থামাইলো ফ্রেডকে, সে এরকম হে ম্যান স্টপ বলে এরকম থামাইলো। ফ্রেড দৌড়ায় চলে যাচ্ছিল, এক পা পরে থেমে দাঁড়াইছে। তাহলে বলছে ওয়ার আর ইউ গোয়িং, তুমি কই যাইতেছো? আমরা যদি এখানে না ঢুকে আমরা বের হয়ে যাবো, তুমি কোন দিকে যাইতেছো? তো ফ্রেড তখন মনে থতমত খেয়ে গেছে, বললো যে আমি আসলে মানে ভয় পাইছি। সে বললো দেখো লুক, ওরা দেখাইতেছে ওইদিকে, মানে একটা সাইডের দিকে কুয়াশাতে ভরে গেছে ওই জায়গাটা, মনে হচ্ছে যে কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না, গাছের ডালপালাগুলো পুরো ছেয়ে গেছে। আর পিছনের দিকে তাকাইলো, পিছনের দিকেও প্রায় একটা বেশ বড় জায়গা নিয়ে গোল করে তাদের এখান থেকে সার্কেল হয়ে পুরাটা কুয়াশাতে ঢেকে গেছে, মানে তারা কোনো রাস্তা দেখার মতো নাই। তো তখন পাবেল চেতে গেছে, বলতেছে যে তুমি এদিকে কেন দৌড় দিলা? মানে এদিকে ঘোড়ার ডাক শুনে তো দৌড়ানোর কিছু নাই, আমরা এখান থেকে চলে যাবো, বের হয়ে যাবো, এটাই তো স্বাভাবিক। তখন বলছে নো ইউ ডোন্ট নো, এখানে সমস্যা আছে, ঘোড়ার ডাক মানে এখানে বিপদ। মানে বলে এখানে ঘোড়ার ডাকের কোনো অপশন নাই, এখানে কোনো ঘোড়া নিয়ে কেউ আসে না, থাকেও না। সে গলা আরো নামায় বলতেছে এইখানে একটা লেজেন্ড প্রচলিত আছে যে এই জায়গাতে একজন যাজককে মেরে ফেলছিল কিছু দুষ্কৃতিকারী নেটিভ পিপল, এবং তারা মারছিল, এবং এরপর থেকে হেডলেস হর্সম্যানের মতো সেই যাজককে মানুষ দেখে। তো এই জিনিসটা আছে, আমাদের বেরোতে হবে এখান থেকে তাড়াতাড়ি। তাই বললে ফ্রেড আবার তাকে মানে টান দিতে যায় হাত ধরে। সে বলে যাই ম্যান দাঁড়াও, কোন দিকে যাইতেছো তুমি? আমাদের তো পিছন দিকে যাওয়ার কথা। তখন বলে পিছন দিকে মানে? তুমি আমার যতদূর জানা মতো এদিক থেকে আসছো। দুজনের মধ্যে একটা কনফিউশন হয়ে যায়, মানে মনে হচ্ছে তর্ক হইতেছে এরকম।
তো ফ্রেড বলতেছে যে আমি যাইতেছি, তোমার মতো তুমি যাও, বলে ফ্রেড ফট করে হাঁটা দিয়ে দেয় সামনের দিকে। তো পাভেলের কাছে ভয় লেগে যায়, কারণ পাভেল তো একা হয়ে যেতেছে এখানে। পাভেল মানে কোনো চিন্তা করার আগে ফ্রেড ততক্ষণ অনেক দূর চলে গেছে। তো পাভেল তখন ঠান্ডা মাথায় একটু চিন্তা করে, পাভেলের মাথা একটু ঠান্ডা তার থেকে, সে চিন্তা করে যে আমি যেদিক থেকে আসছি ওদিকে ফেরত যাব। পাভেল এতটুকু ঠাউর করতে পারতেছে যে সে পেছন দিক থেকে আসছে, মানে যেদিক থেকে পাভেল আসছে ওদিকে না, মানে তারা যেখানে ছিল সেখান থেকে অপোজিট ডিরেকশনে হেঁটে যেতে হবে তাকে। তো পাভেল কি করে, চুপচাপ, এখন অতটুকু জায়গা কিন্তু ফাঁকা, ওখানে কুয়াশা নেই, কুয়াশা কিন্তু একটা বেশ বড় প্যারামিটারে পড়ে। তো পাভেল আস্তে আস্তে হাঁটতে থাকে মানে পেছন দিকে, এবং এইবার সে একটু ভয় পায়। সে চিন্তা করে যে আমার এত অ্যাডভেঞ্চার প্রিয় হওয়ার দরকার ছিল না। মনে মনে সে একটা দোয়া পড়তেছে, মানে যতটুকু যা পারে, খুব বেশি ভালো জানতো না পাভেল, তারপরে সে মনে মনে যতটুকু যা দোয়া টুকিটাকি পারে পড়তেছে, পড়ে সে ব্যাকের দিকে আসতেছে, তার বুকটা ধুক 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 করতেছে। আর পাভেলের মতে এরকম সিচুয়েশনে যে পড়ছে সেই বুঝবে এটা কতটা ভয়ের। এই সিচুয়েশনে যদি কেউ না পড়ে, একটা বনের মধ্যে একা, এবং মানে এটা খুবই ভয়ের একটা জিনিস, এবং একদম অপরিচিত বন, এবং যে জায়গা সম্বন্ধে কথা প্রচলিত আছে জায়গাটা হন্টেড। পাভেল ভয় পাচ্ছে আর মনে মনে দোয়া পড়তে পড়তে সে আন্দাজ করে যাচ্ছে যেদিক থেকে আসছে ওদিকে। আর সে ফ্ল্যাশ লাইটও জ্বালতেছে না, তার কাছে কিন্তু আলাদা নিজস্ব ফ্ল্যাশ লাইট আছে, জ্বালতেছে না। এই কারণে সে মনে করতেছে হঠাৎ ফ্ল্যাশ লাইট জ্বাললে কি দেখবে, বা মানে এখানে কি দেখা যায় হঠাৎ এটাই সে ভয় পাচ্ছে। ওই আকাশ থেকে যে চাঁদের আলো পড়ছে স্কাইলিকের মতো গাছপালার ডালপালায় পাতার ফাঁক দিয়ে, সেইটার আলো দিয়ে সে একটু একটু করে যাচ্ছে সামনে। একবার তার মনে হলো যে আমি ওখানে ঘন কুয়াশা দেখতেছি, ওদিকে লাইট মারি। লাইট মারলে বেশ খানিকটা জায়গা দেখতে পেলো, সে ডালপালার ফাঁক দিয়ে যাওয়ার জায়গা। চিন্তা করলো যে আমি মানে একটু তার জন্য ভালো হলো, সে লাইটটা বন্ধ করে চিন্তা করলো হ্যাঁ মাঝে মাঝে এখন লাইট মারবো। তো সোজা ওদিকে হাঁটা শুরু করলো। তো হেঁটে হেঁটে পৌঁছে গেছে ওদিকে। হঠাৎ করে তার কাছে মনে হলো তার থেকে প্রায় 3-4 ফিট দূরে ঘোড়ার শব্দ, একদম ঘোড়া নাক দিয়ে যেরকম করে নিঃশ্বাস ছাড়ো এরকম একটা শব্দ, ঘর 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 করে। তো পাভেল ফট করে পিছিয়ে ফিরে তাকাইছে যেদিক থেকে শব্দটা আসছে। তাকায় দেখে যে তার থেকে বাঁ দিকে প্রায় 7-8 ফিট দূরে হবে এরকম। তার কাছে কিন্তু মনে হচ্ছে একদম তার কানের কাছে আসছে শব্দটা, ভয়ঙ্কর লাগছে তার কাছে ঘোড়ার এই শব্দটা। তো তার থেকে 7-8 হাত দূরে হবে এরকম। ওই জায়গায় সে দেখতেছে এই যে আকাশ থেকে যে আলো পড়ছে স্কাইলিকের এর মধ্যে, এবং ওখানকার গাছপালাগুলো একটু ডিফারেন্ট যেটা বলছি, আর উইলো গাছের এরকম এইগুলো নামে ফারগুলো নেমে থাকে এরকম। তো ওই জায়গাতে দেখতেছে যে একটা ঘোড়ার অবয়ব দাঁড়ায় আছে হালকা আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে না, এবং আসলেই মনে হচ্ছে ওইটার পিছে কোনো কেউ বসা, কিন্তু সেই যে বসা তার মাথা দেখা যাইতেছে না, মনে হচ্ছে ঘাড় মানে মাথা ছাড়া একটা বডি বসা ঘোড়ার মধ্যে লাগাম ধরে বসে আছে, এবং ওই ঘোড়াটাই শব্দ করছে। এবং তার সামনেই ওই ঘোড়াটা এরকম করে মাথা ঝাড়া দিল নিজের এরকম করে, এবং আবার শব্দ করলো এরকম, মাথাটা ডানে বামে ঝাড়া দিল এবং শব্দ করলো। এবং সে কিন্তু পুরো বুঝতে পারছে অবয়ব, এবং ঘোড়াটা হবে কালো কুচকুচা, কারণ গাছের সাথে এই কালার মিলে গেছে এরকম। পাভেল বোধ শূন্য হয়ে গেছে কয়েক সেকেন্ডের জন্য। সে চিন্তা করছে যে সে কি করবে, বুঝতে পারতেছে না। এই সময় সে হঠাৎ করে কেঁপে উঠলো, কারণ তার ডান দিক থেকে সে শব্দ শুনলো, ফ্রেডের কণ্ঠ ফিস ফিস করে তার কানে পড়লো, কাম ওভার হিয়ার বলে তার মানে জ্যাকেটের ডান হাত ধরে আস্তে করে তাকে টেনে নিল। সে ভয়ে বাঁয়ে তাকাবে না ডানে তাকাবে চিন্তা করতে পারলো না, ফ্রেডের কণ্ঠটা চিনছে, সে ফিস ফিস করে বলছে তারে। তো সে তারপরও ডানে তাকে একটু পরে দেখলো যে হ্যাঁ ফ্রেডি, বুঝতে পারছে কাছাকাছি, তো একদম কাছাকাছি ফ্রেডি। তাকে বলছে আস্তে আস্তে ফিস ফিস করে বলছে লাইট অন করো না, ফ্ল্যাশ লাইট ভুলে অন করো না বলে তাকে টানতেছে। টানতে টানতে আস্তে করে ওখান থেকে কয়েক তারা পা পিছায় গেল। একটু পরে দেখলো ঘোড়াটা আবার শব্দ করলো, এখান থেকে দেখতেছে কিন্তু। তারপর ঘোড়াটা আস্তে আস্তে খটখট করে পা ফেলে ফেলে এইদিকে চলে আসতেছে, মানে তাদের প্যারালালি সামনের দিকে যাচ্ছে, গাছের ফাঁক দিয়ে সামনের দিকে যাচ্ছে। হঠাৎ করে মনে হলো ঘোড়াটা ঘুরে দাঁড়াইলো, মানে একদম ঘুরে দাঁড়াইলো, এবং সেই জায়গাতেই কিন্তু ওরা দুইজন দাঁড়ায় ছিল, পাভেল আর ফ্রেড, মানে সেই দিকে মুখ করে ঘুরলো ঘোড়াটা। এবং তখন বুঝতে পারলো ঘোড়াটার চোখগুলো জ্বলতেছে। ঘোড়ার চোখ এরকম জ্বলে কিনা সে জানে না, পাভেল এর আগে দেখে নাই। ঘোড়ার চোখ তার জানা মতো জ্বলার কথা না, কালচে চোখ হয়, একদম কালচে টাইপের চোখ হয়, জ্বলার কথা না, কিন্তু এটা জ্বলতেছে। এবং জ্বলতেছে কি বিড়াল বা কিছুর চোখ যেরকম জ্বলে সেইভাবে জ্বলতেছে। এবং ঘোড়া তো বুঝতেই পারছে ঘোড়া, এবং এটা শব্দ হিসেবে বুঝতে পারছে। একদম মনে হলো তাদের দিকে মুখ ঘুরাইলো, মানে একদম ঘুরে গেল তাদের দিকে, তারপর ওরকম মাথা নাড়ছে। তো সাথে সাথে তাকে ফ্রেড বললো যে রান বলে দৌড় দিল। তো এইবার আর সে কোনো ফ্রেড যেদিকে দৌড়াচ্ছে সেও দৌড়াইছে ওদিকে, এবং দৌড়াচ্ছে, এবং হঠাৎ করে পিছনে ঘোড়ার ডাক শুনলো বেশ খানিকটা দূরে, এবং পায়ের শব্দ, মানে দৌড়ানোর শব্দ। তো বুঝলো যে দৌড়ে আসতেছে, পুরো হপিং এর শব্দ।
তো দৌড় দিয়ে একদম শেষ মাথায় এসে দেখতেছে হ্যাঁ আসলেই এখানে বের হয়ে যাওয়ার জায়গা। তো যখন পাভেল দেখতে পাচ্ছে মানে বাইরের আলো, মানে পরিষ্কার আলো গাছপালার বাইরে, সে আর ওয়েট করে নাই, সে একদম মানে যত স্পিডে পারে দৌড়ায় সে বের হয়ে আসছে খোলা জায়গায়। তো খোলা জায়গায় এসে দেখতেছে যে ফ্রেড তার পিছে পিছে বেরিয়েছে। তো ফ্রেড তাকে বলতেছে যে তুই এত ফাস্ট দৌড়াস কেমনে, এটা জিজ্ঞেস করছে পাভেল রে। তো পাভেল বলতেছে ফিয়ার, বলতে বলতে দৌড়াচ্ছে এবং তখন হাঁপাচ্ছে, একদম মানে জিভ বের হয়ে আসবে এরকম। পিছনে তারা ঠিক ঘোড়ার ডাক এত তীক্ষ্ণভাবে শুনলো, এত তীক্ষ্ণভাবে ঘোড়ার ডাক পাভেল তো শুনেই নাই, বা মনে হয় যে সিনেমাতেও শুনে নাই এত তীক্ষ্ণভাবে ঘোড়ার ডাক। তো পিছনে এসে দেখলো যে হ্যাঁ তারা ওই ডোবার কাছে চলে আসছে, যে জায়গাটা ওই যে ডোবাটা, ওই ডোবার ওই যে নিচু জায়গাটা। তো ওই জায়গাটার মধ্যে খুব অবাক হয়ে তারা একটা জিনিস খেয়াল করলো যে পানিটা যেখানে ছিল তাদের ওই পথটা কিন্তু, যে মানে যেই পথ দিয়ে তারা আসছে পথটা কিন্তু শুকনা ছিল, পথের উপর দিয়ে পানি ছিল না। এখন দেখতেছে ওই মাটির পথের উপর দিয়েও পানি, মানে বেশ খানিকটা জায়গায় মানে এরকম পানি দিয়ে ঢেকে আছে, মানে হবে 2 ইঞ্চি 3 ইঞ্চি পানি উঠছে। তো কোনো কথা নেই, বুঝতে পারছে ওখানে পথ দেখা যায়, মানে ওই চাঁদের আলোতে দেখা যাচ্ছে যে এই জায়গাতে সরু ফিতার মতো পথ। তো কোনো কথা নাই, দৌড় দিল ওখান থেকে, দৌড়ায় যে ইসে উঠে গেল আগে, এখানে ফ্রেড আগে উঠে গেল, ফ্রেড উঠে যায় তাকে বলতেছে আসছে, তো ও আসলো, পাভেল আসলো, দুজনে মিলে আস্তে ধীরে পার হইলে যে পায়ের মধ্যে প্রায় 2 ইঞ্চির মতো পানিতে ডুবে যাচ্ছে, ছপ ছপ করতেছে, করতে করতে ওই পাশে চলে আসলো। তো ওই পাশে এসে তারা যখন উঠছে ওই পাশে উঁচু জায়গাটার মধ্যে, তখন দেখতেছে ওইখান থেকে ঘোড়ার এই হপিং এর শব্দটা আবার আসছে, এসে ঠিক ওই যেই জায়গাতে পানি এসে গেছে ওই পর্যন্ত এসে দাঁড়াইলো। ঘোড়াটা ওইখানে দাঁড়ায় জোরে জোরে ডাকতেছে আর মানে শব্দ করতেছে, এবং এই পাশ থেকে তারা দেখতেছে চাঁদের আলোতে যে আসলে ওইটার পিছে আরোহী বসা, এবং আরোহীর কোনো মাথা দেখা যাচ্ছে না, কালো রঙের একটা ক্লোক পরা, কালো একটা ক্লোক পরা, মাথা নাই, ওইখানে দাঁড়ায় আছে ঠিক পানির ওই পাশে। যাই হোক তাড়াতাড়ি ফ্রেড টান দিল পাভেলকে, এবং দুজনে মিলে তারা হাঁটা শুরু করলো ওদিকে। ভয়, এখন তারা লাইট জ্বেলে জ্বেলে যাচ্ছে, এখন তারা মানে ওই পাশের গাছগাছালির মধ্যে লাইট মেরে মেরে, এখানে কোনো শব্দ নাই, শুধু ঝিঝির শব্দ, আর কোনো শব্দ নাই। তো এক সময় তারা চলে আসলো তাদের ক্যাম্পের কাছে পথ খুঁজে, এবং খুবই বিধ্বস্ত। এসে দেখে যে ক্যাম্পের বাইরে বসে আছে মানে তার মামা আর ওই যে বিল, দুইজনে বসে আছে। তো তারা যখন একদম কাছে আসলো দেখলো যে দুইজনই একদম ঘুমে বেঘোর, মানে বেঘোর ভাবে ঘুমাচ্ছে, ওইখানে শুয়ে গান শুনতেছিল, ওইভাবে ঘুমায় গেছে। তো যে ডেকে উঠাইলো দুজনরে, তো লাফ দিয়ে উঠছে দুজন, উঠার পর যে কি হয়েছে, তো বলতেছে যে মানে উই গট স্পুক ম্যান, ভয় পাইছি, ভয়ঙ্কর ভাবে ভয় পাইছি। তো বলতে কি হয়েছে, বলে যে এরকম এরকম জিনিস দেখছি। অবাক হইলো এরা দুইজন, অবাক হইলো, বললো যে আরে তুমি শিওর যে এরকম? ফ্রেড আর পাভেল বলছে দুজনই দেখছি। যাই হোক তারপর বললো যে তোমরা এখানে কেন ওপেন ঘুমাইতেছো? বলে যে এখানে মানে বলে যে ক্যাম্প গ্রাউন্ড, এটা তো এরকম ওপেন ঘুমানোর জায়গা না, কায়োডি আছে, কত কিছু আছে, মানে কত সমস্যা হইতে পারে তোমাদের ক্যাম্পে, এইভাবে ঘুমায় না মানুষ, একদম ওপেন তোমরা ক্যাম্প চেয়ারে বসে ঘুমায় গেছো। বলে গান শুনতেছিলাম এখানে শুয়ে, এরকম একসাথে দুজন ঘুমায় গেলা? বলে হ্যাঁ, মনে হলো যে হঠাৎ করে চোখের মধ্যে একদম ঘুম চলে আসলো, ঘুমায় গেলাম। তখন তোর বললো যে চলো আমরা ক্যাম্পের ভিতরে যাই। তো যে ওরা আগে জুতা টুতা খুলে ফেললো, এখানে বাইরের থেকে ভিজে গেছে জুতা। তো তারপরে যে তারা ক্যাম্পের মধ্যে ঢুকলো, তো পাভেলের মামা আর বিল দুজন ভিতরে ঢুকেই নাকি স্লিপিং ব্যাগে ঢুকে একদম ঘুমাই গেছে। তাদের মানে এরকম তাদের ফিল হইতেছিল যে তারা ঘুমাই গেছে ওইখানে। তো রাতের বেলা তখন পাভেল আর ফ্রেড অনেকক্ষণ ঘুমাইতে পারে নাই, তারা বসেছিল, জেগেছিল। তো তাদের যে বাইরের যে ছিল, তাদের ওই ফায়ার করছিল, ক্যাম্প ফায়ার করছিল, ওইটারে তারা পুট আউট করছে। আসার আগে দুজন মিলেই করছে এই কাজটা, ওদেরকে ঢুকাই দেয় মামাদেরকে। ওরা এতে ঘুমাই গেছে। তো ওরা দুজন ওখানে অনেকক্ষণ বসেছিল, আর তাদের সাথে ওখানে একটা চার্জ লাইট ছিল, ওইটারে একদম ডিম করে রাখছিল। তো লাস্টে দুজনই শুনছে, ওরা মানে একদম মানে ওখানে রাত যখন প্রায় শেষ হয়ে যায়, দুজনই শুনছে ভয়ঙ্কর কোনো শব্দ, চিৎকারের, দূর থেকে চিৎকার করতেছে কেউ, মানে দূর থেকে আসতেছে। এবং এই দুজনই মানে ফ্রেডও শুনছে, পাভেলও শুনছে, এবং একই রকম দুইজন, যেহেতু দুজনের সাথে ক্রস ভেরিফিকেশন করছে যে চিৎকারটা কেমন লাগছে, মানে কিরকম শব্দ আসছে। তো ফ্রেডও বলতেছে ঠিক এইরকম কর্কশ, এরকম। পাভেলও ঠিক সেম জিনিস শুনছে। তো শেষ রাত যখন শেষ হয়ে যায় তখন এরকম চিৎকার শুনছে, তারা খুব ভয় পেয়েছিল দুজন, এবং মানে ওইভাবে ভয় পেয়ে যে যখন শুয়েছে আস্তে আস্তে ঘুমায় গেছে। তো পরে দিনের বেলা ঘুম ভাঙে, তো তখনই ওই যে পাভেলের মামা বিল ওরা বলে যে তাদের এমন ঘুম আসছে, তাদের কোনো হুঁশই নেই। অ্যাকচুয়ালি ওরা যে রাত্রেবেলা আসছে কি বলছে এটাও তারা ঠিক মতো খেয়াল নাই, তাদের ভাষা ভাবে তাদের মনে পড়ে, এত ডিপ ঘুম আসছিল তাদের। তো যাই হোক তারপরে সকালবেলা তারা সবকিছু গোটায় ওখান থেকে চলে আসে। তো যাওয়ার আগে দিয়ে একবার ফ্রেড বলে যে আমি একটু দেখে আসতে চাই ওই জায়গায়। তো পাভেল বলে যে ঠিক আছে। তো তখন পাভেল নামে, আর তার সাথে পাভেলের মামাও নামে।
বিল আর আসে না, বিল বসেছিল গাড়িতে। তো তিনজনে মিলে ওইখানে আসে পানির কাছে, এসে দেখতেছে যে জায়গা সরু পথটা, ওইটা পানিটা কিন্তু উপরে নাই আর নিচেই, মানে ওই জায়গাটা যে জায়গাটা উঁচু হয়ে আছে ফিতার মতো, ওইটা কিন্তু আবার উঁচুই হয়ে গেছে। ওইটা যে রাতের বেলা ডুবে গেছিল পানিতে এটা আর বোঝা যায় না, মনে হয় যে ওই জায়গাটা শুকনাই ছিল এরকম, আর পুরো জায়গাটা ওইরকম আছে। তো তখন পাবেলের মা বলে যে ওই পাশে যায় দেখি ঘোড়ার খুরের কোনো ছাপ টাপ পাওয়া যায় কিনা। তো ওরা না করছিল, কিন্তু পাবেলের মামা ওই জায়গাতে যায়, ক্রস করে যায়, ওই পাশে যায়। ওই পাশ থেকে সেরকম হাত নাড়তেছে, কিছুই নাই, কোনো ছাপ টাপ কিচ্ছু নাই। তো সে আবার হেঁটে আসে, এসে বলে যে তোমরা আসলে ভুল দেখছো চোখে, চলো 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 বলে যাচ্ছে। তো তখন যখন এইটাতে আবার পাবেল একটু মাইন্ড করছে যে ভুল দেখছি, মানে আমি আর ফ্রেড দুইজনই দেখছি। তো আসার পথে তখন বলতেছিল যে পাবেলের মামা তাদের গাড়িতে যে তোমরা দেখে থাকলো এগুলো নিয়ে এত চিন্তা করবা না, এগুলো মাথা মানে এগুলো তো হন্টেড প্লেস, অনেক কিছুই দেখে। সেই আমাদের ঘুম যে আমাদের আসছে এটাও ছিল একটা অ্যাবনর্মাল জিনিস, এইভাবে ঘুমানোর কথা না, আমি এত এইভাবে ঘুমায় যাই না, এত মানে এরকম মানে নর্মাল মানুষ আমি না যে কোনো অ্যাডভেঞ্চার করবো না, চুপচাপ যে ঘুম আসবে ঘুমায় যাবো, এত টায়ার্ড ফিল করবো। সাম রিজন আই ফেল লাইক দ্যাট অ্যান্ড অলসো বিল ফেল লাইক দ্যাট। আমরা ঘুমায় পড়ছি, কিছু একটা এখানে তো অবশ্যই আছে, এটা কিছু না, হয়তো তোমরা আসলেই দেখছো। তো তখন ফ্রেড বলে যে হয়তো না, আমরা দেখছি ওখানে। যাই হোক, পরবর্তীতে পাবেল তো ওখান থেকে নিউ মেক্সিকোতে আর থাকে নাই বেশি দিন, কিছুদিন থেকে সে চলে আসছিল ব্যাক করে। তো ওকে ফ্রেড এসে পরে বলছিল যে সে শুনছে যে ওই জায়গাটা নাকি পানি প্রায় সময় জমা থাকে, মানে প্রায় সময় মানে কি প্রায় সব সময় মানুষজন পানি পেয়েছে, এমনকি ঠান্ডার সময়। আর কথিত আছে ওখানে মানুষজন নাকি বলে যে রাতের বেলা নাকি ওই পানিটা আসলে উঁচু হয়ে যায়, ওই জায়গাটাকে ঢেকে দেয়, ওই যে ছিলতে রাস্তাটা, কারণ ওইখান দিয়ে নাকি হেডলেস হর্সম্যান চলাফেরা করে, আর হেডলেস হর্সম্যান পানি পার হইতে পারে না, হ্যাঁ মানে জলাশয় পার হয়ে আসতে পারে না, ওইটাকে নাকি ব্লক করে দেয় ওই জায়গাটা। পানিটা নাকি অটোমেটিকলি কোনো একটা অলৌকিক ভাবে ব্লক হয়ে যায়, মানে পানি উঠে যায় ওই লেভেলে। এটা কিন্তু কোনো স্রোতস্বিনী পানি না, কিছু না, একটা নিচু জায়গা, একটা খালের মতো হয়তো, ঠিক আছে। দিনের বেলা অটোমেটিকলি ওই জায়গাটুকু জাগনা থাকে যেখান দিয়ে হেঁটে মানুষ পার হয়, আর রাত হইলেই নাকি ওই জায়গাটা পানি উঠে ব্লক হয়ে যায় যাতে হেডলেস হর্সম্যান এই পাশে না আসতে পারে। এটা নাকি ওখানকার কথিত কথা আর কি, লেজেন্ড, প্রচলিত কথা, এটা নাকি সে শুনছে। আর সবাই গেলে যে এরকম দেখে তা না, ফ্রেডের পরিচিত মানুষদের মধ্যে কেউ দেখতে পায় নাই, দু একজন এরকম শুনছে। আবার সে এরকম মানুষেরও রেফারেন্স পেয়েছে যারা দেখছে এটাকে। তো ফ্রেড নিজেকে মনে করে যে সে একজন লাকি মানুষ, সে দেখতে পারছে। পাবেলকে বলে যে কনসিডার ইয়োরসেলফ লাকি অ্যাজ ওয়েল, তুমি নিজেরও লাকি মনে করো যে তুমি যে দেখতে পারছো, এন্ড তুমি হঠাৎ করে আসছো অন্য জায়গা থেকে। তো পাবেল জানে না সে আসলে কি দেখছিল, বাট এটা কোনো লৌকিক জিনিস না, এটা সে শিওর যে লৌকিক কিছুই না, এটা ইট ওয়াজ মানে সামথিং প্যারানর্মাল, সামথিং আনন্যাচারাল, সামথিং সুপার ন্যাচারাল, সেটাই সে মনে করে যে এরকম কিছু সে দেখছে ওইখানে। তো যাই হোক, এই ছিল পাবেলের একটা ঘটনা। রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি আজ থেকে প্রায় অনেক বছর আগের একটি ঘটনা। রাত তখন প্রায় 2:30, পুরো গ্রাম নিস্তব্ধ, চারদিকে ঘন কুয়াশা, দূরের বাজার থেকে মাঝে মধ্যে অদ্ভুত শব্দ ভেসে আসছে। গ্রামের একবারে শেষ প্রান্তে ছোট্ট একটি পুরনো মসজিদটির বয়স প্রায় 100 বছরের কাছাকাছি। দিনের বেলায় সেখানে মানুষজনের আনাগোনা থাকলেও রাত নামার পর জায়গাটা একবারে ফাঁকা হয়ে যেত। সেই মসজিদের ইমাম ছিলেন হাফেজ রাশেদ সাহেব, প্রায় 40 বছরের কাছাকাছি, শান্ত স্বভাবের মানুষ। প্রায় 5 বছর ধরে তিনি এই মসজিদেই ইমামতি করছিলেন। আর ঠিক মসজিদের পাশেই ছিল একটি পুরনো কবরস্থান। কবরস্থানটির একপাশে বিশাল একটি বট গাছ দাঁড়িয়েছিল। গ্রামের বয়স্করা বলতো বহু বছর আগে ওই গাছের নিচে রাতের বেলায় অদ্ভুত কিছু দেখা যেত, তাই সন্ধ্যার পর কেউ ওদিক দিয়ে যেত না। রাশেদ সাহেব এসব কথায় খুব একটা বিশ্বাস করতেন। এক রাতে ঈশার নামাজ শেষ করে সবাই চলে যাওয়ার পর তিনি মসজিদের দরজা বন্ধ করছিলেন। হঠাৎ বাহিরে থেকে খুব আস্তে করে দরজায় 3 বার শব্দ হলো, ঠকঠক করে। তিনি থেমে গেলেন, ভাবলেন হয়তো কোনো মুসল্লি কোনো কিছু ফেলে গেছে। দরজা খুলে তিনি বাইরে তাকালেন, কেউ নেই, চারদিকে শুধু অন্ধকার। তিনি আবার দরজা বন্ধ করতেই যাবেন, ঠিক তখনই মসজিদের পিছন থেকে কারো পায়ের শব্দ শুনতে পেলেন, খসখস করে। মনে হলো কেউ শুকনো পাতার উপর দিয়ে হাঁটছে।
রাশেদ সাহেব টর্চ হাতে নিয়ে পিছনের দিকে গেলেন, কিন্তু সেখানে গিয়ে তিনি কাউকে দেখতে পেলেন না। শুধু কবরস্থানের দিক থেকে ঠান্ডা বাতাস আসছিল। তিনি ফিরে এসে মসজিদের দরজা বন্ধ করে দিলেন। সেদিন রাতে তিনি মসজিদের একটি ছোট্ট ঘরেই ঘুমিয়ে পড়ছিলেন। রাত প্রায় 3টার দিকে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। কেউ যেন খুব নিচু স্বরে কোরআন তেলাওয়াত করছে। রাশেদ সাহেব সঙ্গে সঙ্গে উঠে বসলেন। শব্দটা আসছে মসজিদের মূল নামাজের জায়গা থেকে। তিনি দরজা খুলে বাইরে এলেন। অন্ধকার মসজিদের ভেতর থেকে সেই তেলাওয়াতের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। তিনি অবাক হয়ে ভাবলেন, এই রাতে মসজিদে কে তেলাওয়াত করছে। তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেন, কিন্তু যতই এগিয়ে যাচ্ছেন শব্দটা ততই যেন দূরে সরে যাচ্ছে। তিনি এক জায়গায় দাঁড়ালে শব্দটা মসজিদের শেষ প্রান্ত থেকে আসে, আর তিনি সেদিকে এগোলেই মনে হয় শব্দটা আবার তার পেছন থেকে আসছে। রাশেদ সাহেব থেমে গেলেন। তখন হঠাৎ তিলাওয়াতের শব্দ বন্ধ হয়ে গেল। পুরো মসজিদ নিস্তব্ধ। তারপর তার ঠিক কানের পাশে কেউ খুব ধীরে ফিসফিস করে বলল, ইমাম সাহেব। তিনি সঙ্গে সঙ্গে পিছনে ফিরে তাকালেন, কেউ নেই। তিনি দ্রুত ঘরে ফিরে এলেন। পরের দিন সকালে গ্রামের কয়েকজনকে তিনি ঘটনাটি বললেন। ঘটনাটি শোনার পর সব মুসল্লি যেন স্তব্ধ হয়ে গেলেন। একজন বৃদ্ধ মুসল্লি অনেকক্ষণ পরে বললেন, হুজুর, আপনি কি মসজিদের পেছনের কবরস্থানে গিয়েছিলেন? রাশেদ সাহেব বললেন, হ্যাঁ, কিন্তু সেখানে কাউকে পাইনি। বৃদ্ধ লোকটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওই জায়গায় রাতের বেলায় না যাওয়াই ভালো। রাশেদ সাহেব কারণ জানতে চাইলে বৃদ্ধ বললেন, অনেক বছর আগে ওই মসজিদের একজন মুয়াজ্জিন রাতে নিখোঁজ হয়ে গিয়েছিল। পরদিন সকালে তার কোনো সন্ধান পাওয়া যায়নি, শুধু তার টুপি পাওয়া গিয়েছিল ওই বটগাছের নিচে। ঘটনাটি শুনে রাশেদ সাহেব কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। তবুও তিনি মসজিদ ছেড়ে যাওয়ায় মানুষ ছিলেন না। এর কয়েকদিন পর আবার অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটল। ফজরের আজান দেওয়ার সময় রাশেদ সাহেব মসজিদের মিনারের দিকে উঠছিলেন। সিঁড়ির মাঝখানে গিয়ে তিনি স্পষ্ট শুনলেন তার নিচে কেউ হাঁটছে। একজন, দুজন, মনে হলো কয়েকজন মানুষ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠছে। তিনি নিচে তাকালেন, কেউ নেই, কিন্তু পায়ের শব্দ যেন থামছে। শব্দটা তার ঠিক নিচে এসে যেন থেমে গেল। তারপর অন্ধকার থেকে একটি কণ্ঠস্বর ভেসে এল, আজান দেবেন না? রাশেদ সাহেবের বুক যেন কেঁপে উঠল। তিনি কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন, তারপর সাহস করে আজান দিলেন। আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের সব জানালা একসঙ্গে কেঁপে উঠল। ঝড়ও ছিল না, কিন্তু জানালাগুলো এমনভাবে কাঁপছিল যেন বাহিরে থেকে কেউ একসঙ্গে ধাক্কা দিচ্ছে। ফজরের নামাজে সেদিন অল্প কয়েকজন মুসল্লি এসেছিলেন। নামাজ শেষ হওয়ার পর একজন বৃদ্ধ বললেন, হুজুর, আজানের সময় আপনার পেছনে কে দাঁড়িয়েছিল? রাশেদ সাহেব চমকে বললেন, আমার পেছনে? বৃদ্ধ বললেন, হ্যাঁ, আমি তো ভেবেছিলাম আপনার সঙ্গে কেউ এসেছে। কেমন দেখতে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, অনেক লম্বা, সাদা কাপড় পরা, কিন্তু মুখটা ঠিক বোঝা যাচ্ছিল না। রাশেদ সাহেব আর কোনো কথা বললেন না। সেদিন থেকেই তিনি মসজিদে রাত কাটানো বন্ধ করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু সেই রাতেই আরও একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল। ঈশার নামাজের পর তিনি মসজিদ থেকে বের হওয়ার সময় দেখলেন কবরস্থানের ভিতর থেকে ক্ষীণ আলো আসছে। আলোটা এমন ছিল যেন কেউ একটা ছোট লণ্ঠন হাতে নিয়ে আসছে। রাশেদ সাহেব দূর থেকে তাকিয়ে রইলেন। আলোটা ধীরে ধীরে বটগাছের দিকে এগিয়ে গেল, তারপর হঠাৎ থেমে গেল। ঠিক তখনই বটগাছের নিচ থেকে একটা কণ্ঠ শোনা গেল, ইমাম সাহেব। তিনি আর দাঁড়ালেন না, দ্রুত মসজিদের দরজা বন্ধ করে বাড়ির দিকে চলে গেলেন। পরের দিন সকালে কয়েকজন মুসল্লিকে সঙ্গে নিয়ে তিনি কবরস্থানের ওই জায়গায় গেলেন। বটগাছের নিচে মাটির উপর একটি পুরনো লোহার বাক্স পাওয়া গেল। বাক্সটি খুলে সবাই অবাক হয়ে গেল। ভিতরে ছিল পুরনো কিছু কাগজ, একটি মরিচা ধরা চাবি এবং একটি পুরনো কাপড়ের টুপি। বৃদ্ধ মুসল্লি টুপিটা দেখে বললেন, এটাই তো সেই মুয়াজ্জিনের টুপি। সবাই সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে গেল। রাশেদ সাহেব বক্সের কাগজগুলো দেখতে শুরু করল। একটি পুরনো কাগজে লেখা ছিল, যে ব্যক্তি রাতের শেষ প্রহরে মসজিদে একা থাকবে সে যেন বটগাছের দিকে না তাকায়।
আরেকটি কাগজে লেখা ছিল, আজানের সময় যদি কেউ পেছন থেকে ডাক দেয় ফিরে তাকাবে। রাশেদ সাহেব এর শরীর যেন শিউরে উঠল, কারণ কয়েক রাত আগেই ঠিক আজানের সময় তার পেছন থেকে সেই কণ্ঠস্বর ভেসে এসেছিল। সেদিন রাতে তিনি মসজিদে একা থাকলেন, কিন্তু ঘটনার শেষ এখানেই নয়। প্রায় এক সপ্তাহ পর গ্রামের এক যুবক গভীর রাতে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। সে দূর থেকে দেখতে পেল মসজিদের ভেতরে একজন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ছে। সে ভাবল হয়তো ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ পড়ছেন। পরদিন সকালে সে রাশেদ সাহেবকে বলল, হুজুর, আপনি তো রাশেদের মসজিদে ছিলেন, তাই না? রাশেদ সাহেব বললেন, না, আমি তো বাড়িতে ছিলাম। যুবকটি যেন হতভম্ব হয়ে গেল। কিন্তু আমি তো নিজের চোখেই দেখেছি একজন সাদা পোশাকের মানুষ মসজিদের ভেতরে নামাজ পড়ছিলেন। রাশেদ সাহেব আর কিছু বললেন না, তিনি শুধু মসজিদের দিকেই তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আজ থেকে রাতের পর মসজিদের দরজা ভালোভাবে বন্ধ রাখবেন। সেই রাতের পর বহু বছর কেটে গেছে। রাশেদ সাহেব এখনো ইমামতি করে, তবে সেই পুরনো মসজিদে নয়। মসজিদটি পরে সংস্কার করা হয়, কবরস্থানটিও পরিষ্কার করা হয়। পুরনো বটগাছটিও একসময় ঝড়ে ভেঙে পড়ে, কিন্তু গ্রামের মানুষ এখনো বলে গভীর রাতে যদি কেউ সেই জায়গার পাশ দিয়ে কেউ যায়, কখনো কখনো দূর থেকে আজানের মতো একটি শব্দ নাকি শোনা যায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, শব্দটা সবসময় ফজরের আজানের কিছুক্ষণ আগে শোনা যায়। গ্রামের বৃদ্ধরা তখন শুধু একটা কথাই বলে, রাতের শেষ প্রহরে যদি মসজিদ থেকে কেউ তোমার নাম ধরে ডাকে, আগে নিশ্চিত হবে কে ডাকছে, কারণ সব ডাক মানুষের হয় না। ইমাম সাহেব সেদিনের পর থেকে আর ওই মসজিদে ইমামতি করেননি। তিনি ইমামতি ঠিকই করতেন, কিন্তু অন্য এক মসজিদে। তিনি অনেক চেষ্টা করেছেন এই মসজিদের আসল রহস্য খুঁজে বের করা, কিন্তু তিনি এই রহস্য খুঁজে বের করতে পাননি। তিনি আরও একদিন ওই মসজিদের সামন দিয়েই হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন, রাত তখন প্রায় 12টার পরে হেঁটে যাচ্ছিলেন, তখন তিনি দেখতে পেলেন মসজিদের ভেতরে ওই বারান্দায় ওই সাদা কালো অনেক বড় লম্বা অবয়ব সেখানে নামাজ পড়ছে। তিনি খুব অবাক হয়ে তাকিয়ে রইলেন সেখানে, যে এত রাতে এখানে কে নামাজ পড়ছে। তিনি কাছে যাওয়ার চেষ্টা করলেন। মসজিদের কাছে যাওয়ার পর তিনি দেখতে পেলেন অবয়বটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তিনি কোনো কিছু বোঝার আগে। এরপর থেকেই তিনি আর কখনো ওই মসজিদের সামনেও যাননি। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্ত।